আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাউন্ড কি ক্লিয়ার আছে? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু রিপ্লে দিলে আজকের ক্লাসটি আমরা শুরু করব ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ টাইমলি জয়েন করার জন্য। গত ক্লাসে আমরা ভ্যাটের যে ব্রড প্রশ্ন আছে এবং ইম্পর্টেন্ট যে থিওরিক্যাল যে কোশ্চেন গুলো আছে সেগুলো আলোচনা করেছিলাম। আপনারা দেখেছেন যে আমরা কোশ্চেন পর্বগুলো আলোচনা করেছি। এটা আপনাদের আজকে পড়ার কথা ছিল। আপনারা কি করেছেন এটা একটু জানার বিষয় আছে। যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি সেখানে আসলে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে আমরা শুরুতেই 2-1 মিনিটের মধ্যে এটাকে কমপ্লিট করে দেন আমরা নতুন যে টপিক আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের এই ভ্যাট আইন থেকে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমের সলিউশন করতে হয়, যেটাকে আমরা ম্যাথ বলি বা অঙ্ক বলি। সেই টাইপের যে প্রশ্নগুলো আসে সেগুলোর সমাধান আমরা কিভাবে করব, আজকে এই বিষয়গুলো আপনাদের সাথে দেখানো হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অনেকে বলছেন নো প্রবলেম, সবগুলো যদি আপনারা বুঝে থাকেন এই প্রশ্নগুলো পড়তে হবে, কারণ আমাদের আগামীকাল হয়তো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, দেন আমরা মডেল টেস্ট নেব এবং আমাদের এরপরের যে সিস্টেম থাকবে এটা হচ্ছে রিভিশন ক্লাস থাকবে। টোটালটাকে একবার আমরা সাজেশন রিভিশন এগুলো ফাইনালি আমরা দিয়ে দিব। এর আগে আমাদের মূল টপিকগুলো শেষ হওয়া প্রয়োজন। আজকে এবং আগামীকালকের মধ্যে আমাদের ম্যাথের যে বিষয়গুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ শেষ করব। ওকে, তাহলে যদি প্রবলেম না থাকে তাহলে আমরা শুরু করি, কারণ আমরা টাইম ওয়েস্ট করবো না। আপনাদের পড়াশোনার একটা বিষয় আছে, আপনারা নিজেরা বাসায় যাতে পড়ার পর্যাপ্ত টাইম পান, শুধু ক্লাস করলেও তো হবে না, নিজেরা প্র্যাকটিসের একটু সময় পেতে হবে। বিশেষ করে ম্যাথ গুলো, আমি কিছু ম্যাথ অলরেডি আপনাদের জন্য তৈরি করেছি যেগুলো আপনাদেরকে দিয়ে দিব। বাসায় প্র্যাকটিস করবেন, দেন আমরা সমাধান দিয়ে দিব। কালকে আমি ম্যাথ গুলো দিয়ে দিব, কালকে হয়তো আপনারা বাসায় একদিনই প্র্যাকটিস করবেন, পরের দিন একটু সমাধান দিয়ে দিব, যাতে করে আপনাদের যা প্র্যাকটিস করেছেন আপনি কতটুকু বুঝেছেন সেই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? ওকে, দেখেন, ম্যাথ নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। এখানে 10 থেকে 20 মার্কের প্রশ্ন আসে। আমি ধরে নিচ্ছি মিনিমাম, না আজকে ক্লাস শেষ না, আবার কথাগুলো আপনারা শুনেন, আমাদের ক্লাস কন্টিনিউ চলবে। আজকে হবে, আগামীকাল হবে, এরপর মডেল টেস্ট হবে। এখন থেকে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ চলবে, হয়তো বা 18 তারিখে আমরা শেষ করব। কিন্তু 20 তারিখে পরীক্ষায় একদিন আমরা গ্যাপ দিব। আপনারা পরীক্ষার আগের দিন নিজেরা একটু রিভাইজ করে নেবেন। 18 তারিখে আমরা লাস্ট সেশন করব, রিভাইজড ক্লাস করবো ইনশাআল্লাহ। শুরুতে আমি দেখিয়ে নিচ্ছি যে আমাদের বিগত সালে এরকম প্রবলেমেটিক ম্যাথ কোনগুলো এসেছে, কোন ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় এসেছে, এটা একটু অ্যানালাইসিস করে এরপরে আমাদের শিখে যাব। কোন ধরনের প্রশ্নগুলো আমাদের সাধারণত এসে থাকে এগুলো আমাদের দেখে নেওয়া ভালো। এটা আমি একটু দেখাই আপনাদেরকে। খেয়াল করেন বিগত সালগুলোতে আমাদের ভ্যাটের কোন ধরনের প্রশ্ন এসেছে। এখানে আমাদের বিগত সালের ম্যাথামেটিক্যাল যে প্রবলেম গুলো, এটার কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে। তা এটা একটু আমরা দেখে নিই। যেমন 2021 সালে আমাদের একটা প্রশ্ন এসেছিল। এই যে বড় করে একটা প্রশ্ন এসেছিল, যদিও 21 সালের থেকে পরবর্তী প্রশ্নগুলো সহজ হচ্ছে, কারণ আমাদের এই 21 সাল পর্যন্ত প্রশ্নের ধরনটা একটু ভিন্ন ছিল। ঠিক আছে? এরপর থেকে আস্তে আস্তে করে আমাদের এই প্রশ্নগুলোকে সহজ করা হচ্ছে। তার মানে 21 সালে কিন্তু প্রশ্নটি একটু জটিল ছিল, একটু কঠিন ছিল। এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে। এই জন্য তারপরে আমাদের 21 সালের প্রশ্নটা দেখতে হবে, যদি প্রশ্ন খুব কঠিন আসে তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। আশা করা যায় আপনাদের এত কঠিন প্রশ্ন হবে না, এর থেকে আরো সহজ প্রশ্ন হবে। তো আমাদের দেখা যাচ্ছে 2021 সালে যে প্রশ্নটা এসেছিল এটা হচ্ছে 2021 সালের একটা প্রশ্ন। এই যে 2021 সালের প্রশ্ন, এখানে কোন ধরনের প্রশ্ন এসেছিল যদি আপনি একটু প্রশ্ন বিশ্লেষণ করেন দেখবেন যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের তার 1 মাসের টোটাল সামারি দেওয়া ছিল।
কি আমদানি করেছেন, কি বিক্রি করেছেন, সব কিছু সামারি ছিল। এর উপরে তার প্রদেয় মূসক দেখেন, প্রতিষ্ঠানটি নিট প্রদেয় কর এবং সমাপনী জের, আহ, এই সব কিছু নির্ণয় করার বিষয় এসেছিল। অর্থাৎ মোট মূসক কত হবে এই বিষয়গুলো এসেছিল, যে সমন্বয়ের পরে কতটুকু মূসক তাকে পরিশোধ করতে হবে এই বিষয় ছিল। তার মানে এটা কিন্তু একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সারা মাসের যে কার্যক্রম, সেই কার্যক্রম দিয়ে আমাদের একটি প্রশ্ন করা হয়েছিল যে তার নিট কর কত হবে, এবং প্রিভিয়াস যে সমাপনী জের আছে তার সাথে সমন্বয় করে, বসে অ্যাডজাস্টমেন্ট করে তার কত টাকা মূসক পরিশোধ করতে হবে এই বিষয়টা এসেছে। এরপর 21 সালে আরেকটি প্রশ্ন এসেছিল যা সুপার শপের। দেখেন একদম, এই প্রশ্নগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল বাট একটু জটিল, যেহেতু সারা মাসের একটি হিসাব থাকে। এখানে সুপার শপ থেকে মহসিন সাহেব যে পণ্য ক্রয় করেছিলেন, সেখানে সুপার শপের যে হিসাবটা, সেই হিসাবটা এসেছে যে এই উৎপাদন পর্যায়ে পণ্যটির সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য এবং মূসক আরোপযোগ্য মূল্য নির্ধারণ করে। তো এই প্রশ্নটা কিন্তু একটু ঘোরা এসেছিল, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসতে পারে। ধারণা দেওয়ার জন্য যে প্রশ্নের ক্যাটাগরি কি, যদি প্রশ্ন খুব হার্ড হয়, কঠিন হয়, তাহলে সাধারণত এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হতে হবে যে যদি প্রশ্ন হয় তাহলে এই ধরনের প্রশ্ন, এখান থেকে আমাদের ফিগার চেঞ্জ হতে পারে, ই চেঞ্জ হতে পারে, কিন্তু মূল বিষয়গুলো এরকম হতে পারে। এরপর দেখে যদি প্রশ্নের মান আরেকটু সহজ করে, যেমন 2022 সালে একটু তুলনামূলক সহজ হয়েছিল, সেখানে তারা এই ফ্যাক্ট গুলো খুবই কম দিয়েছে, একদম ইজি দিয়েছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান দেখেন শুধুমাত্র তার সরবরাহ, আহ তার ভ্যাট কত, আগাম কর কত, সবগুলো ইনফরমেশন দেওয়ার পরে বলছে যে এটা আদর্শ হারে মে মাসের নিট প্রদেয় মূসক নিরূপণ করো। আদর্শ হারে বলতে 15% হারে মূসক নিরূপণ করো। তার নিট মূসক কত হবে? নিট মূসক কিভাবে বের করতে হয়, এটা সূত্রটা আমরা জানলে খুব সহজেই বের করতে পারবো। মূসক নির্ণয়ের সূত্র কি আমরা কিন্তু ইতিপূর্বে আলোচনা করেছি, পড়েছি, যে মূসক কিভাবে বের করতে হয়। মূসক বের করতে হয় উৎপাদ কর প্লাস হচ্ছে বৃদ্ধিকারী সমন্বয় মাইনাস উপকরণ কর রেয়াত মাইনাস হ্রাসকারী সমন্বয়, হয়ে গেল মূসক। এই যে যে সূত্রটা আছে, এই সূত্রের আলোকে মূসক নির্ণয় করা, দেখেন এটা কিন্তু প্রশ্নটা সহজ আসছে। তা আপনাদের এই ক্যাটাগরির প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই 21 সাল এবং 20 সাল এর আগের প্রশ্ন আমি দেই নাই, এটার ক্যাটাগরি ছিল ভিন্ন। আমরা জানি যে তখন পাশের হারও কম ছিল, এটা একটু জটিল করা হতো, এখন প্রশ্ন তুলনামূলক সহজ হচ্ছে। এই জন্য মনে রাখেন যে আপনাদের পরীক্ষার প্রশ্ন হয়তোবা এই 22 সাল বা 23 সালের প্রশ্ন এই ধরনের অথবা এর থেকে সহজ আসবে। কারণ এটা আমরা প্র্যাকটিসে দেখছি। 23 সালেও ঠিক এরকম একটি প্রশ্ন এসেছিল, একটা যোগানদার হিসাবে প্রতিষ্ঠান, তার একটা প্রশ্ন এসেছিল। এখানেও বলেছিল দেখেন, উক্ত প্রতিষ্ঠানের প্রদেয় কর এবং সমাপনী ব্যয় নিরূপণ করো। তাহলে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো একটা ফ্যাক্ট দেওয়ার পরে আপনাকে বলতে পারে যে এটা সমাপনী ব্যয়ের কত, এই প্রতিষ্ঠানের নিট প্রদেয় কর কত, এটা বের করতে হতে পারে। এই প্রশ্নটা মোস্ট কমন, সকল প্রশ্নের সাথেই দেখেন এরকম একটা বিষয় আছে। এরকম ভাবে 23 সালেও আমাদের এরকম প্রশ্ন এসেছিল, জাস্ট আরেকটা দেখেন 22-এ এসেছে, 23-এ এসেছে, ঠিক এই ধরনের প্রশ্ন 10-10 20 মার্কের প্রশ্ন এসেছিল। 21 সালে যদিও বেশি এসেছিল। তো এই হচ্ছে ভ্যাটের বিগত 3 ইয়ার্স এর আমরা একটা কম্পারিজন দেখলাম যে কোন ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে, আর এই বছরে কেমন প্রশ্ন আসবে। যার ধারণা হচ্ছে 2022 এবং 23 সালের যে নমুনা, এখান থেকে আমাদের একটু সহজ করা হবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখবো। এখানে যে প্রশ্নগুলো এসেছে সব বছরে কমন একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো যে আপনার প্রতিষ্ঠানের সমাপনী জের এবং প্রদেয় মূসক নিরূপণ করুন। এর প্রশ্নটি খুবই সহজ। এটা কিভাবে নিরূপণ করতে হয় যদি আমরা সিস্টেমটা বুঝি এবং মূসকের রেট গুলো জানা থাকে, কারণ রেট গুলো এখানে বলাই থাকে। তারপরে অনেক সময় বলা না থাকলে তখন আমাদের একটা বিষয় জানতে হয় যে যোগানদারের ভ্যাট কত, তারপরে ব্যবসায়িক ভ্যাট কত, আর হচ্ছে সাধারণ সকলের ভ্যাট কত। এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই জানি যে যোগানদারের ভ্যাট এখন 10%,
ব্যবসায়িক ভ্যাট 7.5%, আর আদর্শ হার হচ্ছে 15%। যদি ভ্যাটের হার না দেওয়া থাকে, তাহলে যে কথা বলা থাকবে, যে ঘটনা বলা থাকবে ওই কোম্পানির নেচার অনুযায়ী, সেইভাবে আমরা ভ্যাটের রেটটাকে ফিক্সড করে ফেলবো। আর বাকিগুলো কিন্তু সব কোশ্চেন থেকে বের করা যায়, শুধু সিস্টেমকে আমাদের জানতে হবে। তা আমি যে ম্যাথ গুলো করাবো, এটা মূলত আপনাদের সিস্টেমটা শেখাবো। আমাদের অলরেডি সেটা কিন্তু কয়েকটা ম্যাথ দেওয়া আছে, তো এখানে সিস্টেমটা যদি আমরা শিখি, আমরা যে কোনো ম্যাথকে সলিউশন করতে পারবো, এই কনফিডেন্স আমাদের চলে আসবে। তা আমরা এখন আজকে আমাদের যে লেকচার শিটের যে পর্বটা আছে সেখানে চলে যাই। ম্যাথগুলোকে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আহ স্ক্রিনকে ঠিক আছে এতটুকু, নাকি আরো বড় করব? এখানে আমাদের সাজেশন সেটা 8 ধরনের আমাদের ম্যাথের একটা প্র্যাকটিস দেওয়া আছে। আপনারা যে 4টে ম্যাথ দেখালাম, এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। আবার সালের প্রশ্নগুলোতেও আছে, এটা 4টে সলিউশন আপনারা করে ফেলবেন। এখানে সলিউশন করার ক্ষেত্রে মনে রাখবেন যে ওই যুগান্তর এবং ইসের ভ্যাটের রেটের কিছু চেঞ্জ আসছে, নিয়ম কিন্তু ঠিক আছে, নিয়মে ভ্যাটের নিয়মে চেঞ্জ নাই, শুধু ভ্যাট রেটগত কিছু পরিবর্তন আসছে। এর বাহিরে আর সকল কিছু কিন্তু আমাদের আগের মতোই আছে, অ্যাকুরেটলি আছে, কারেক্টলি আছে। দেখেন এখানে যে ম্যাথ গুলো আমরা সলিউশন করেছি, তারগুলোর যদি সামারি সংক্ষিপ্ত ভাবে আমরা এক একটা ম্যাথ দেখাই। এর অনেকগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, তারপর আবার রিপিট করছি সকলে বোঝার স্বার্থে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে ম্যাথ থেকে, আমদানিতে মূসক আরোপযোগ্য মূল্য ও কর কিভাবে নির্ধারণ করা হয়। এখান থেকে ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকম প্রশ্ন আসে এই ম্যাথ থেকে। এই ধরনের কিছু প্রশ্ন আসে। অনেক সময় দেখা যাচ্ছে কাস্টমসেও এই প্রশ্নগুলো আসে, যে এই কাস্টমসে যখন আমদানি করে, তখন তাদের এই ভ্যাট বা কাস্টমস ডিউটি বা কিভাবে হিসাবটা করা হয়, হিসাবের পদ্ধতিটা কি, এটা আসে। তা আমরা প্রথমত জানবো যে আমদানি করার সময়, যখন আপনি ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার সময় আপনার যে আগাম কর আছে, এই আগাম করের আগ পর্যন্ত যতগুলো কর অ্যাপ্লিকেবল হয়, এই সকল কিছুর উপর মূসক আরোপ করা হয়। ঠিক আছে? এটার উপর ভিত্তি করে আমাদের মূসক আরোপ করা হয়। আমি যদি একটা সিস্টেমকে দেখাই কিভাবে আরোপ করা হয়, দেখেন আমদানিতে মূসক কোনটা হবে, মূসক সমান সমান হবে সম্পর্ক শুল্কযোগ্য মূল্য প্লাস সম্পর্ক শুল্ক আরোপযোগ্য শুল্কায়ন, আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, অন্যান্য শুল্ক, এই সবগুলো যোগফল হচ্ছে মূসক আরোপযোগ্য মূল্য, যার উপর ভ্যাটটা নির্ধারণ করা হবে। যদি আমরা ধরে নেই যে একটা পণ্যের আমদানির উপর 25% হচ্ছে সিডি মানে কাস্টমস ডিউটি, 3% হচ্ছে রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্কের হার হচ্ছে 20% মানে এসডি, আর মূসকের হার হচ্ছে সাধারণ যে হার 15%। এরকম আগাম কর আমরা জানি যে 5%। যদি এখন চেঞ্জ আছে, কিছু ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আছে, উৎপাদনকারী ক্ষেত্রে কিন্তু ভিন্ন। এবং অ্যাডভান্স ইনকাম, আপনাদের যে পরিবর্তনগুলো আসতেছে এটা দিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন হবে না, কারণ এই পরিবর্তনগুলো আমাদের অ্যাপ্লিকেবল হবে হচ্ছে 1 জুলাই থেকে, নতুন অর্থ আইনে। আমাদের সকল প্রশ্ন হবে কিন্তু আগের ফিনান্সিয়াল ইয়ার থেকে, মানে বর্তমান কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার থেকে। আমরা জানি যে এই ঘটনাগুলো ঘটে, যদি এরকমটা ধরি যে প্রোডাক্টের মূল্যগুলো এরকম, তাহলে আমাদের সলিউশন কিভাবে হবে, অর্থাৎ এখানে আমাদের ভ্যাট কত হবে, অ্যাডভান্স ট্যাক্স কত হবে, অ্যাডভান্স ভ্যাট কত, এভাবে বের করতে যদি হয়, তাহলে ঘটনা কিভাবে ঘটবে, এই ডিউটি গুলো কিভাবে আরোপ করা হয়, সিস্টেমটা কি, কোনটির উপর কোন ডিউটি আরোপ করা হয়, এটা বোঝার জন্য আমাদের প্রথমত ওইটার পণ্যটার মূল্য নির্ধারণ করতে হবে। কারণ ডিউটিটা পেলাম, মূল্য ধরেন 50,000 টাকা, এটাকে বলা হয় অ্যাসেসেবল ভ্যালু। যে ধরেন আপনার 50,000 টাকা, তাহলে আপনার এটার উপর কিভাবে আমাদের এই মূসক বা অন্যান্য করগুলো আরোপিত হচ্ছে। নাম্বার 1, প্রথমত এই 50,000 টাকার উপরে আমাদের সিটি এখানে দেওয়া আছে, সিটির
পার্সেন্টেজ হচ্ছে 25%, তাহলে সরাসরি এই 50-এর উপর 25% আরোপিত হবে, তার মানে 12,500 টাকা। আবার ঠিক এই মূল্যের উপর রেগুলেটরি ডিউটি 3% অ্যাপ্লিকেবল হবে, তার মানে এই 50,000 টাকার উপরে আমাদের 3% রেগুলেটরি ডিউটি এটা অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে 15,000 1500 টাকা। তাহলে সম্পর্ক শুল্ক কিসের উপর আরোপ হতে হয়? সম্পর্ক শুল্ক হচ্ছে যেটা হায়ার, যে ফিগারটি বেশি, এটার উপর সম্পর্ক শুল্ক হয়। তাহলে দেখেন, এখানে অ্যাসেসেবল ভ্যালুর উপর ডিরেক্টলি সম্পর্ক শুল্ক হয় না। কোনটায় সরকারের বেশি ট্যাক্স আসে ওইটার উপর কিন্তু সম্পর্ক শুল্ক আরোপিত হয়। এখানে সরকারের ট্যাক্স কোনটায় বেশি আসে, খেয়াল করেন, বেশি আসবে যদি এটার সাথে এই শুল্কগুলো যোগ করা হয়। তাহলে আমাদের মূল অ্যাসেসেবল ভ্যালু ছিল 50,000, এটার সাথে আমরা যোগ করবো 12,500, আর হচ্ছে 1500, তার মানে 14,000। তাহলে আমাদের সম্পর্ক শুল্ক সমান সমান এভি যোগ সিডি যোগ আরডি, এই শব্দগুলো মনে রাখবেন। অ্যাসেসেবল ভ্যালু যোগ কাস্টমস ডিউটি যোগ রেগুলেটরি ডিউটি, এই তিনটি যোগ হওয়ার পরে আমাদের কি হয়ে যাবে? আমাদের ভিত্তিমূল্য নির্ধারণ হবে, তার উপরেই আমরা এই সম্পর্ক শুল্ক আরোপ করব। তাহলে আমাদের এখন ভিত্তিমূল্য আর 50,000 থাকছে না, এখন হয়ে যাচ্ছে কত? 64,000। এটার উপর 20%, 12,800 টাকা আমাদের এই সম্পর্ক শুল্ক হবে, এসডি হবে। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু এসডি 12,800 হয়ে গেল। এতটুকু তো বুঝতে পারছেন? তাহলে সম্পর্ক শুল্ক বের করতে হয় কি দিয়ে? এভি যোগ সিডি যোগ আরডি, তিনটা যোগ করে আমাদের সম্পর্ক শুল্ক বের করতে হয়। আর ভ্যাট কিসের উপর বের করতে হয়? ভ্যাট বের করতে হয় এটার সাথে, দেখেন, এভি যোগ সিডি যোগ এসডি যোগ আরডি, মানে উপরে 64-র সাথে আবার এই 12,800 যোগ দিয়ে যে ভ্যালুটা আসে এটার উপরে ভ্যাট আরোপিত হয়। এটা হচ্ছে ভ্যাটের বেস ভ্যালু। তাহলে এখানে ভ্যাটের বেস ভ্যালু কত? 76,800 টাকা। এই 76,800 টাকার উপরে 15% ভ্যাট অ্যাপ্লিকেবল হয়। তাহলে ভ্যাট বলতে আমরা কি বললাম দেখেন, অ্যাসেসেবল ভ্যালু যোগ সিডি যোগ আরডি যোগ এসডি, এই চারটা জিনিসকে যোগ করার পরে যে ভ্যালু হবে এটার উপরে ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। তাহলে এখানে আমাদের ভ্যালু দাঁড়িয়ে যাচ্ছে তখন 76,800 টাকা, এটার উপরে 15% হারে আমাদের 11,520 টাকা কি হয়ে যাচ্ছে? আমাদের ভ্যাট হয়ে যাচ্ছে। তাহলে ভ্যাটটা আমরা পেয়ে গেলাম। এরপর আগাম কর। আগাম কর অর্থাৎ অ্যাডভান্স ভ্যাট, এটা কিন্তু এই ভ্যাটের বেস ভ্যালুর উপর হবে। এই 76,800 ভ্যাটের বেস ভ্যালু, এটার উপর আগাম কর 5%, তার মানে 3,840 টাকা এটা হবে। আগাম করটা কিসের উপর হয়? এটা হয় ভ্যাটের বেস ভ্যালুর উপর, যার উপর ভ্যাট আরোপিত হয়েছে ঠিক তার উপরে অ্যাডভান্স ভ্যাট আরোপিত হবে, বা অ্যাডভান্স ট্যাক্স আরোপিত হবে, যেটাকে বলা হচ্ছে এটি, সরাসরি এটি। আরেকটা কর আমাদের আছে যার নাম হচ্ছে এআইটি, এটা শুধুমাত্র ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ভ্যাটের ক্ষেত্রে নয়। এটার নাম কি? এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এটা ব্যবহৃত হবে কিসের উপরে বলেন তো? এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এটা ব্যবহৃত হবে এই অ্যাসেসেবল ভ্যালু, যে মূল ভ্যালু ছিল প্রশ্নে, তার উপরে 5%। এটা কিন্তু ভ্যাট ভ্যালুর উপর হবে না, তাহলে ওটা ইনকাম ট্যাক্সের জন্য প্রযোজ্য, এটা কিন্তু ভ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে আমাদের এখানে এই আগাম করটা আরোপিত হয় হচ্ছে অ্যাসেসেবল ভ্যালুর উপরে, এখানে টোটাল 2,500 টাকা আরোপিত হবে। তাহলে টোটাল আমাদের এই করগুলোকে যদি যোগ করি তাহলে মোট শুল্ক দাঁড়ায়, ডিউটি দাঁড়ায় 44,660 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে আমাদের এখানে 50,000 টাকা ছিল মূল অ্যাসেসেবল ভ্যালু, তার সাথে আমাদের সকল শুল্কগুলো যোগ করলাম, তখন সকল শুল্ক দাঁড়ালো 44,660 টাকা। তাহলে ভ্যালু 50,000, 40,660 টাকা, তার মানে কিন্তু তার প্রায় এই 95,000 টাকার মতো, অর্থাৎ 94,660 টাকা তার কস্টিং, সকল কিছু সহ কাস্টমস। এই জিনিসটা তো আমরা কাস্টমসেও পড়েছি, তাই এটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? কারণ এখানে ভ্যাটের একটা বিষয় আছে, ভ্যাট ভ্যালু নির্ণয় করে কিভাবে, এজন্য ইম্পোর্টের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। এটা কি আপনার কাছে ক্লিয়ার হয়েছে এই প্রশ্নটা?
ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এটা অ্যান্সার পেয়ে গেলাম। এরপরের আমরা দ্বিতীয় নম্বর ম্যাথে চলে যাই। এটা হচ্ছে আমাদের ওই যে কমন যে প্রশ্নটা আসে, আমরা দেখেছি যে প্রতিটা ম্যাথের সাথে একটা প্রশ্ন আসে কি, যে আপনার নিট প্রদেয়করটা নির্ধারণ করেন। এখন এই যে নিট প্রদেয়কর ভ্যাটটা আপনি নির্ধারণ করবেন, এটা কিভাবে করবেন, এই সিস্টেমটা আমাদের জানতে হবে। এই যে ভ্যাটটা কিভাবে নির্ধারণ করবেন, এটা আমাদের কিন্তু এই আইনের ধারা 45, অর্থাৎ কোন আইন, ভ্যাট আইন, এটা কিভাবে হিসাব করতে হবে এইটা সিস্টেমটা দেওয়া আছে। যদি আমি সহজে বলি যে আপনার একটা কর্মেয়াদ বলতে তো, যদি মূসক নিবন্ধিত ব্যক্তি হয় 1 মাস, আর যদি টার্নওভার হয় তাহলে তো 3 মাস, এটা আপনারা জানেন। তো এই নিবন্ধিত ব্যক্তির যে একটি কর্মেয়াদ আছে, এই কর্মেয়াদে তার সকল উৎপাদ কর, মানে সেলস ট্যাক্স এবং সম্পর্ক শুল্ক সহ সকল বৃদ্ধিকারী সমন্বয় এটা যোগ করতে হবে। তাহলে একটা হচ্ছে তার উৎপাদ কর কত, তার এসডি কত, এই সব কিছু যোগ করব। এবং যদি কোনো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থাকে, যা তিনি উৎসে কর্তন করেছেন, অথবা যে কোনো কারণে, আমরা আগে পড়েছি যে কি কি কারণে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হতে পারে, আপনার ভ্যাট লাইবিলিটি বেড়ে যেতে পারে। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বা বৃদ্ধিকারী সমন্বয় মানে কি, আপনার ভ্যাটের লাইবিলিটি বেড়ে যাবে, ভ্যাটটা বেড়ে যাবে। আর তাহলে এগুলো সব যোগ করতে হবে যেগুলোর কারণে ভ্যাট বেড়ে যায়। যেমন এই যে সম্পর্ক শুল্কের কারণে কি আপনার বেড়ে যাচ্ছে, বৃদ্ধিকারী সমন্বয়ের কারণে কি আপনার লাইবিলিটি বৃদ্ধি পাচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে এগুলো সবগুলো যোগ করতে হবে, সেখান থেকে মাইনাস কি করতে হবে, যার কারণে ভ্যাটটা কমে যায়। তাহলে নিট ভ্যাটটা বের হবে না, একটা হচ্ছে গ্রস, মানে সম্পূর্ণ যোগফল। বিল করলাম, এরপর দেখলাম সেখান থেকে কি কি ছাড় পাওয়া যায়, কি কি কমানোর সুযোগ আছে। দুটো বিষয় কমবে, একটা হচ্ছে উপকরণ কর রেয়াত, অর্থাৎ উপকরণের যত আপনি ট্যাক্স দিয়ে আসছেন, যেটাকে বলা হয় ইনপুট ট্যাক্স, এটা আপনি ক্রেডিট পাবেন। আরেকটা বলা হচ্ছে হ্রাসকারী সমন্বয়, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। যেমন আপনার কাছ থেকে কেউ ভিডিএস কর্তন করে রেখেছে, তাহলে এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আপনি এইটা দিয়ে আসছেন, এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আগের থেকে পেইড করেছেন, তাহলে এই ভ্যাটটা আপনার কি কমে যাবে। মানে এরকম আমাদের ভ্যাটের ক্ষেত্রে কিছু ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আছে। ক্লিয়ার? ভ্যাটের ক্ষেত্রে কি আছে, কিছু ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলো আমাদের মাইনাস দিতে হবে। তাহলে প্রথমত আমরা যে কোনো একটা ফিগার ধরতে পারেন আপনার, আহ, এখানে আমরা কিছু বিষয় ধরেছি, ধরা ধরা যাক, বা আপনাকে কিন্তু প্রসেস দেওয়া থাকবে, যদি এটা বের করতে আসে যে আপনার উৎপাদ কর কত, উপকরণ কত, বৃদ্ধিকারী সমন্বয় কত, হ্রাসকারী সমন্বয় কত, এটা দেওয়া থাকবে। আমরা ধরে নিলাম যে ফ্যাক্টে দেওয়া আছে আপনার উৎপাদ কর 4,000 টাকা, উপকরণ কর 2,800 টাকা, বৃদ্ধিকারী সমন্বয় 600 টাকা, হ্রাসকারী সমন্বয় 400 টাকা। জাস্ট ফর এক্সাম্পল, বোঝানোর জন্য। এরকম সহজেও আপনার ম্যাথ চলে আসতে পারে, এটা 10 মার্ক পেয়ে যাবে। যদি কি একদম খুব সহজ প্রশ্ন করেন, এই সকল ম্যাথ দিয়ে দিবে। যেমন এবং আইটিপি পরীক্ষায় দেখেছি খুব সহজ প্রশ্ন হয়েছে। এই জন্য সহজগুলো আমাদের করতে হবে, যেটা বিষয়গুলো বুঝলে, এবং অন্য বড় ম্যাথের ক্ষেত্রেও আমাদের এই বিষয়গুলোকে বুঝতে হবে। তাহলে আমরা এখানে নিট কর কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা এই উৎপাদ কর দিব। উৎপাদ কর মানে সেলস ট্যাক্স বা আউটপুট ট্যাক্স, 4,000। এর সাথে আমরা কি যোগ করব, দেখবো আমাদের বৃদ্ধিকারী সমন্বয় যোগ হয়, বা সম্পর্ক শুল্ক, সম্পর্ক শুল্ক এখানে নাই, তার মানে বৃদ্ধিকারী সমন্বয় 600 টাকা যোগ হবে। এখান থেকে কি কি মাইনাস হবে, একটা হচ্ছে উপকরণ কর রেয়াত, যা মাইনাস হবে, হ্রাসকারী সমন্বয়, এটা মাইনাস হবে। তাহলে 2,800 টাকা মাইনাস হবে, আবার এই 400 টাকা মাইনাস হবে। তাহলে কত থাকে, 1,400 টাকা। তাহলে আমাদের দেখেন, নিট কর হচ্ছে, নিট ভ্যাট হচ্ছে এই 1,400 টাকা, তার গ্রস ট্যাক্স হচ্ছে এই 4600 টাকা, আর সেখান থেকে সে মাইনাসের সুযোগ পাচ্ছে, ক্রেডিট পাচ্ছে। দুটো জিনিস ক্রেডিট পাচ্ছে, একটা হচ্ছে রিবেট, আর একটা কি, হ্রাসকারী সমন্বয়। এই ক্রেডিট নেওয়ার পরে তার টোটালি এখন নিট প্রদেয় ভ্যাট হচ্ছে 1,400 টাকা। এই 1,400 টাকা তাকে পে করতে হবে।
তাহলে এই সিস্টেমটা তো আমাদের জানার কথা। এটা খুবই সহজ একটা সিস্টেম, এবং এটা ম্যাথের একটি পার্ট। যে কোনো ম্যাথ আসলে এটার সাথে এটা আসতে পারে, তার নিট প্রদ ভ্যাটটা নির্ণয় করা, বা তার সমাপনী যেটা নির্ণয় করা। তাহলে এই বিষয়গুলো আমাদের এখানে আসবে। আমার এখন হ্যান্ড রাইজ করা যাবে না, আমরা হ্যান্ড রাইজের সময় দেবো। এখন যদি ইমার্জেন্সি প্রশ্ন থাকে আপনি চ্যাট বক্সে লিখবেন। ঠিক আছে? কারণ আমাদের অনেকগুলো আলোচনা একদিনে শেষ করতে হয়, আপনারা জানেন। এই জন্য আমি একটা টাইমে এসে সবাইকে কোশ্চেনের সুযোগ দিয়ে থাকি। আর ইমার্জেন্সি যদি কারো কোনো প্রশ্ন থাকে, এটা আপনি হ্যাট বক্সে লিখবেন। হ্যাঁ, এই 1400 টাকা তাকে চালান দিতে হবে, ট্রেজারিতে জমা দিতে হবে। ঠিক আছে? এ ব্যক্তি সমাপনী জের নাই। সমাপনী জেরের কোনো তথ্য এখানে নাই। এখানে শুধু একটি কথা বলছে যে তার নিট পর হিসাব করা। সমাপনী জের কিভাবে নির্ণয় করতে হবে আমাদের পরবর্তী প্রশ্নে আছে। হ্যাঁ, তাহলে এটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে, কি বলেন? যে ভ্যাটটা, নিট প্রদ ভ্যাটটা কিভাবে আমাদের নিরূপণ করতে হয়, কিভাবে বের করতে হয়, এই জিনিসটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? বুঝতে না পারলে কোশ্চেন করবেন, সমস্যা নেই। কারণ আমরা এই ম্যাথ গুলো বোঝা দরকার, এই ছোট ছোট ম্যাথ গুলোর থেকে আমাদের কিন্তু প্রশ্নগুলো আসে। ওকে, এবার 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। দেখেন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে আংশিক উপকরণ কর রেয়াত বিষয়। এই বিষয়ে কিন্তু প্রশ্ন আসে, ফ্যাক্ট আসে, আবার ব্রড প্রশ্ন এটা আসছে। তাহলে এটা দুই দিক থেকে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ একটি প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট সময়ে করযোগ্য বা এক মাসের যেটা হয় করযোগ্য সরবরাহ হচ্ছে 12,000 টাকা। আমি ছোট ফিগার দিয়ে উদাহরণ দিয়েছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়, বোঝার সহজার্থে। এবং অব্যাহতি সরবরাহ 6,000 টাকা। দেখেন, তাহলে মোট সরবরাহ কত হলো? 18,000। এখানে, সরি, করযোগ্য সরবরাহ হচ্ছে 12,000। সর্বমোট সরবরাহ হবে এখানে করযোগ্য বলতে, সর্বমোট সরবরাহ হচ্ছে 12,000, আর অব্যাহতি হচ্ছে 6,000। এখানে একটু, এখানে সর্বমোট সরবরাহ হচ্ছে 12,000 এখানে, আর অব্যাহতি সরবরাহ হচ্ছে 6,000। এভাবে আমাদের ম্যাথটা সলিউশন করা আছে। তাহলে করযোগ্য সরবরাহ হচ্ছে 12,000, আর অব্যাহতি প্রাপ্ত সরবরাহ হচ্ছে 6,000 টাকা। করযোগ্য বলতে এখানে সর্বমোট সরবরাহ, এখানে করযোগ্য বলতে অব্যাহতি প্রাপ্ত সহ মোট সরবরাহ হচ্ছে 12,000 টাকা। আর এখানে অব্যাহতি প্রাপ্ত, এখানে সর্বমোট লিখলেই হতো শুধু, বা মোট সরবরাহ লিখলেই হতো। এখানে আরেকটি বিষয় বলছে, উক্ত সরবরাহকৃত পণ্যের উৎপাদনে 4,400 টাকার কাঁচামাল ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে দেখেন, এই 4,400 টাকার কাঁচামাল ব্যবহৃত হয়েছে, এটার আংশিক উপকর রেয়াত বের করুন। যখন আপনার ভ্যাটের হার দেওয়া থাকবে না, বলা থাকবে না, তখন আপনি সকল ম্যাথের ক্ষেত্রে ভ্যাটের হার ধরে নেবেন 15%। এটা হচ্ছে নিয়ম। এখানে কিন্তু বলা নাই যে তার সেলস ভ্যাট কত বা অব্যাহতি কিনা। অব্যাহতি বলা আছে 6,000 অব্যাহতি, আর বাকিটির উপর ভ্যাটের হার দেওয়া নাই। তার মানে কি, ভ্যাটের হার আপনি কোনটা নিবেন? 15%। যেখানে ভ্যাটের হারের কোনো প্রশ্ন থাকবে না, সেখানে আপনি স্ট্যান্ডার্ড রেট ধরে নেবেন, 15% ধরে নেবেন। কারণ আইন বলছে কি, যেখানে ভ্যাটের হার আমরা জানি না, সেকশন 15 অনুযায়ী সেখানে ভ্যাটের হার হচ্ছে 15%। এখানে আমাদের এই উৎপাদনের ক্ষেত্রে 4,400 টাকার কাঁচামাল ব্যবহৃত হয়েছে, এটার উপর আমাদের ভ্যাট কত আরোপিত। কারণ এটা তো আমরা রেয়াত পাবো। আমরা প্রথমে দেখেছি, তাহলে উপকরণ কর হচ্ছে 4,400-র উপর 15% ছাড়ে। উপকরণ কর, এই যে ইনক্লুসিভ, সেক্ষেত্রে আমাদের 573.91 টাকা আসে উপকরণ কর। যদি আপনি সূত্র অনুযায়ী বের করেন, 4,400 গুণ 15 ভাগ 115। সূত্র সূত্র অনুযায়ী এটা কত আসছে? 573.91 টাকা। এখানে প্রশ্নে কিন্তু একটু হয়তো আপনার বুঝতে ভুল হবে, এখানে সর্বমোট সরবরাহ দেওয়া উচিত ছিল। ঠিক আছে, সর্বমোট শব্দটা লেখা নাই।
আর এখানে সরবরাহ দিলেও আপনি সর্বমোট সরবরাহ বুঝে ফেলবেন আর কি। তাহলে আমাদের এখানে এই ব্যক্তি ছাড় পাবে, কর ছাড় পাবে, রেয়াতটা আমরা আগে বের করে ফেললাম। সে কর ছাড় পাবে 573.91 পয়সা। কিভাবে বুঝলেন? কারণ উপকরণ কর কত, উপকরণ কত আর কি, উপকরণ হচ্ছে 4,400 টাকার কাঁচামাল তিনি ক্রয় করেছেন। তাহলে এখানে উপকরণ কত টাকা? 4,400 টাকার উপকরণ আছে, সেখানে তিনি এটার উপর ইনক্লুসিভ 15% ভ্যাট। তাহলে ইনক্লুসিভ 15% যদি আমরা বের করতে চাই সূত্র সাহায্যে, তখন 15/115, গুণ 15/100 দিলে বের হয়ে যায়। সেই সূত্র অনুযায়ী আমরা দেখি 573.91 পয়সা, এটা আসে তার হচ্ছে উপকরণ কর, যেটা আমরা রেয়াত পাবো ইনপুট ট্যাক্স। আর এখানে আমাদের মোট করযোগ্য সরবরাহ 6,000, আর সর্বমোট সরবরাহ 12,000। ক্লিয়ার? করযোগ্য হচ্ছে আমাদের 6,000, অব্যাহতি 6,000, মানে কি মোট সরবরাহ যদি 12,000 হয় আর অব্যাহতি 6,000 হলে, তাহলে বাকি 6,000 হচ্ছে করযোগ্য সরবরাহ, আর মোট সরবরাহ হচ্ছে 12,000। এখন আংশিক উপকর রেয়াত পাবে, কারণ কি? কারণ এই 6,000 তো আছে অব্যাহতি, যেখানে সেলসটা অব্যাহতি আছে, সেলসটা কি আছে, অব্যাহতি আছে, সেখানে কিন্তু আপনার রেয়াত পাওয়ার সুযোগ নাই। রেয়াত তখনই পাবেন যখন আপনার ওটার উপর ভ্যাট আছে। এখন আপনাকে তো বলছে আপনার ভ্যাটই নাই, এই পণ্যের উপর ভ্যাট অব্যাহতি। যদি অব্যাহতি হয় তখন তখন কি আমরা রেয়াত পাবো? না, কখনো। অব্যাহতির ক্ষেত্রে রেয়াত পাওয়ার সুযোগ নাই। তাহলে রেয়াতটা কিভাবে আমরা কাউন্ট করব, সেই বিষয়টা একটু বুঝি। তাহলে আংশিক উপকর রেয়াতের সূত্র হচ্ছে এই: সর্বমোট উপকরণ কর গুণ সর্বমোট করযোগ্য সরবরাহ ভাগ টোটাল সরবরাহ। তাহলে এখানে আমাদের উপকরণ কর কত পেয়েছি? 573.91, এসপার সূত্র অনুযায়ী। তার সাথে আমরা গুণ দেব হচ্ছে এটা করযোগ্য সরবরাহ 6,000, ভাগ দেব হচ্ছে সর্বমোট সরবরাহ 12,000। যদি এটা হয় তাহলে আমরা এই 573.91 গুণ 6,000 ভাগ 12,000, এটা করলে আমাদের যেটা বের হয়ে যায় এই 286.96 টাকা। এটা হচ্ছে মূলত আমাদের আংশিক উপকরণ কর রেয়াত। যদিও আমরা এখানে 4,400 টাকা দেখছেন, 4,400 টাকা আমরা, সরি, 4,400 টাকার আমরা উপকরণ কিনেছি, তারপরও কিন্তু আমরা এই সব সেলস এর উপরে আমরা কিন্তু রেয়াতটা নিতে পারি নাই, যেটা শুধুমাত্র করযোগ্য সরবরাহ, সেই করযোগ্য সরবরাহের উপর আমরা রেয়াত নিতে পেরেছি। কারণ এটাকে বলা হচ্ছে আংশিক উপকরণ রেয়াত, যে একটাই রেয়াত পাবেন না, যেটা আপনার অব্যাহতি আছে বা জিরো রেট আছে, সেখানে আপনার কি নাই, রেয়াতের প্রশ্ন নাই। যেখানে আপনি, রেয়াত মানে কি এক প্রকার কিন্তু ক্রেডিট নেওয়া, তার যেখানে আপনার ট্যাক্স দেওয়া আছে সেই ট্যাক্সটা আপনি ক্রেডিট নেবেন, যেখানে আপনার অব্যাহতি সেখানে ওইটা ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। তাহলে এখানে দেখেন সে কিন্তু ইনপুট আসছে যে 573 টাকা 91 পয়সা ট্যাক্স দিয়ে আসছে, কিন্তু সে সুযোগ পাচ্ছে মাত্র 286.96। তাহলে এটা হচ্ছে তার কি ট্যাক্স, এখানে দেখেন এটা হচ্ছে তার উপকরণ, আংশিক উপকরণ বের করার সূত্র। যদি এরকম কোন প্রশ্ন আসে, দেয়া থাকে যে আংশিক উপকরণ কর রেয়াতটা বের করো, তাহলে এই সূত্রটা মনে রাখবেন: ইনপুট ট্যাক্স গুণ ট্যাক্সেবল সরবরাহ, ঠিক আছে, টোটাল মোট সরবরাহ, টোটাল সরবরাহ ভাগ, সরি, গুণ হচ্ছে ট্যাক্সেবল সরবরাহ, তারপর ভাগ হচ্ছে ডিভাইড হচ্ছে টোটাল সরবরাহ। ঠিক আছে? তাহলে এটা আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, সূত্রটা মনে রাখলে আমাদের মোটামুটি এটা একদমই সহজ হয়ে যাবে। এই, তাহলে এই আংশিক উপকর রেয়াতের বিষয়টা কি আমরা ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, ইনক্লুসিভ হবে। আপনি সবসময় ভ্যাট যদি স্পেসিফিক বলা না থাকে যে এটার বাইরে ভ্যাট আছে, তাহলে সাধারণত আমরা ইনক্লুসিভ প্র্যাকটিস করি। কারণ আমাদের নিয়ম হচ্ছে প্রোডাক্টের ভ্যালুর মধ্যেই ভ্যাট, আইনের নিয়মটাই হচ্ছে ইনক্লুসিভ, মানে ভ্যালু যেটা থাকবে ওইটার মধ্যেই আপনি ভ্যাট রাখবেন, এর থেকে এক্সট্রা আবার আপনি ক্লেম করবেন, এই সুযোগটা আইন আপনাকে পারমিট করে না। সুযোগ আসলে
সূত্রটা এখানে সহজ, যে সর্বমোট উপকরণ কর, প্রথমে আপনাকে বের করতে উপকরণ কর কত, সর্বমোট উপকরণ কর গুণ করযোগ্য সরবরাহ ভাগ মোট সরবরাহ। আবার বলি, সর্বমোট উপকরণ কর, এই যে সূত্র দেওয়া আছে দেখেন, এটা এটা ছিল আমাদের উপকরণ কর, তাহলে সর্বমোট উপকরণ কর, খেয়াল করেন, সর্বমোট উপকরণ কর গুণ করযোগ্য সরবরাহ ভাগ টোটাল সরবরাহ। তাহলে যে ফিগারটি দ্বারা, এটি হচ্ছে আমাদের উপকরণ, আংশিক উপকরণ কর রেয়াত, এখানে দাঁড়াচ্ছে 2 লাখ, সরি 286.96। এটা হচ্ছে আপনি আংশিক উপকরণ কর রেয়াত পাবেন। সম্পূর্ণ ইনপুট যেটা ট্যাক্স দিয়ে আসছেন, আপনি কিন্তু এখানে ট্যাক্স বেশি দিয়ে আসছেন, দেখা যাচ্ছে এখানে আপনি ট্যাক্স দিয়ে আসছেন 573.91 টাকা, বাট সকল কিছু আপনি রেয়াত নিতে পারছেন না। কারণ হচ্ছে আপনার অব্যাহতি বিক্রয় আছে, যেখানে অব্যাহতি বিক্রয় আছে সেখানে সম্পূর্ণ রেয়াত নেওয়ার সুযোগ নাই। আশা করা যায় যে এটা ক্লিয়ার হয়েছে, তাহলে 3টে প্রশ্ন আমাদের ক্লিয়ার হবে, আমরা মোটামুটি সবগুলো সম্পর্কে আজকে আমরা একটা আইডিয়া পেয়ে যাব, তাই ম্যাথগুলো বুঝতে সহজ হয়ে যায়। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটা আসি, যে একটি বাণিজ্যিক আমদানিকারক জুন 2024 সালে অপর একটি লিমিটেড কোম্পানির নিকট থেকে কার্যাদেশের ভিত্তিতে, প্রশ্নটা ভালো করে পড়বেন, 14 লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করে। ঠিক আছে, বাণিজ্যিক আমদানিকারক যেহেতু, সে কিন্তু 7.5% ভ্যাট প্র্যাকটিস করতে পারে, তাহলে তার, যার উপর ব্যবসায়িক ভ্যাট 7.5% মূসক চালান করা হয়েছে, তার মানে এই ব্যক্তি কত পার্সেন্ট প্র্যাকটিস করে, 7.5%। এখন নতুন আইনে আমাদের এইটা 7.5% করা হয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের এখন কার্যকর, আগে ছিল 5% বাণিজ্যিক আমদানিকারকের জন্য, এখন 7.5%। আর যারা যোগানদার, যেটা 7.5% ছিল, এটা কিন্তু 10%। তাহলে এই 4 নম্বর ফ্যাক্টে আমাদের মূল প্রশ্নটা কোন জায়গায়, প্রশ্নটা হচ্ছে উক্ত সরবরাহের বিপরীতে উচ্চকর প্রযোজ্য হবে কিনা। আপনার নিট ভ্যাট বের করতে এখানে বলে নেই, দেখেন ক্যাটাগরিটা ভিন্ন, এখানে বলছে যে আপনার এখানে উৎস কর্তনের প্রয়োজন হবে কিনা। যদি প্রয়োজন হয়, তাহলে সেটার পরিমাণটা, অর্থাৎ উৎসে কর ভিডিএস এর পরিমাণটা নির্ণয় করতে বলা হয়। তাহলে আমরা দেখলাম যে বাণিজ্যিক আমদানিকারক সরবরাহে 7.5% হারে উৎসে কর প্রযোজ্য হবে, যেহেতু সে 7.5% হারে চালান দিয়েছে ব্যবসায়ী হিসেবে, তাহলে আপনি সেই হিসাবে 7.5% উৎসে কর্তন করবে। আর এই উচ্চকরের মোট পরিমাণ কত হবে, এটা হচ্ছে এই যে সরবরাহ মূল্য কত ছিল, সরবরাহ মূল্য ছিল 14 লাখ টাকা, এটার উপর 7.5% মানে 1,05,000 টাকা তার উপরে উৎস কর্তন করা হবে। এই হচ্ছে এখানে বিষয়, তাহলে প্রশ্নটা একটু জটিল হলেও অ্যান্সারটা কিন্তু খুবই সহজ। এখানে শুধুমাত্র একটাই বলছে যে তার উপর কত পার্সেন্ট উৎস কর প্রযোজ্য হবে বা উৎস কর্তন করতে হবে কিনা, তা আমাদের অ্যান্সার ছিল না, উৎস কর্তন তো অবশ্যই কর্তন করতে হবে। আর সেখানে উচ্চ করের পরিমাণ হচ্ছে 7.5%। এটা আপনাকে মনে রাখতে হবে, এজ এ কমার্শিয়াল ইম্পোর্টার হিসেবে আপনার কাছ থেকে এই শুল্কটা কমায় আনা হবে। হ্যাঁ, যদি আপনি ইনক্লুসিভ করেন, দেখা যাচ্ছে ভ্যাটটা আপনি এক্সক্লুডিংও করতে পারেন, দুইটা নিয়ম আছে, ইনক্লুসিভ করতে পারেন। যদি আপনি এক্সক্লুডিং করেন বা ইনক্লুসিভ করেন, এটা নোট দিয়ে রাখবেন যে ভ্যাটটা ইনক্লুসিভ পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে, অথবা এক্সক্লুসিভ বা বাইরের কোনো পদ্ধতিতে অ্যাপ্লাই করা হয়েছে, এভাবে থাকবে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে 4টা প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, এখন হচ্ছে পঞ্চম প্রশ্ন। দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের এর আগে এসেছিল পরীক্ষা, যে একটি কোম্পানি জুলাই
24 মাসে 14,30,000 টাকার উপকরণ ক্রয় করে, যার মধ্যে এখানে এটা দেখেন বিষয়টা, 14,30,000 টাকার উপকরণ ক্রয় করেছে, যার মধ্যে আট 8 লাখ টাকা হচ্ছে নগদে এবং অবশিষ্ট টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। তাহলে এখানে দুইটা ঘটনা, একটা হচ্ছে তার উপকরণ কর, আর এখানে হচ্ছে তার আহ 8 লাখ টাকা নগদে আছে, সরি, 8 লাখ টাকা নগদে পরিশোধ করা হয়েছে ক্যাশে, আর বাকি টাকা চেকের মাধ্যমে করা হয়েছে। টোটাল টাকা হচ্ছে 14,30,000 টাকা। এখন দেখেন, প্রতিষ্ঠানটি উৎপাদন পর্যায়ের সর্বমোট সংযোজনের পরিমাণ ছিল 4,10,000 টাকা। এই যে যে সংযোজন কত করবেন, এটা কিন্তু ভ্যাট অফিস অলরেডি জেনে যায়। তাহলে এখানে 4,10,000 টাকা হচ্ছে আপনার অ্যাডিশন, নতুন করে সংযোজন করা হয়েছে ভ্যালুর সাথে। আহ, ধরে নিচ্ছি ক্রয়কালে তার উপর 10% ভ্যাট পরিশোধ করে। এখন প্রতিষ্ঠানটি উপকরণ উৎপাদ সহ ঘোষণা আছে এবং আদর্শ হারে প্র্যাকটিস করে, সেক্ষেত্রে তাদের নিট ভ্যাটটা কিভাবে বের করে হতে পারছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু আগে আমাদের আরেকটা মেথড ছিল, যে কোম্পানির নিট পরিশোধযোগ্য করের পরিমাণ কত হবে এটা বের করে। ঠিক আছে। তাহলে প্রথমত আমরা একটা কাজ করব, আমাদের তো নিয়ম আছে, যদি চেকের মাধ্যমে না যায় টাকাটা, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হয় না। আইনের ভাষায় এটা কি হয় না, এটা গ্রহণযোগ্যতা পায় না, গ্রহণযোগ্য হয় না। তাহলে আমরা চেকের বাহিরে যেটা পেয়েছি, টোটাল হচ্ছে 14,30,000 টাকা, সেখানে 14,30,000-এর মধ্যে 8 লাখ হচ্ছে আমাদের কি আছে, 8 লাখ হচ্ছে নগদে ক্রয় করা হয়েছে, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে না, ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করা হয় নাই বা পার্সেজ করা হয় নাই। তাহলে আমাদের এখানে মূল আহ, আগে বেচের বাইরে যে চেকে ইটা আছে, আমাদের সেলসটা আছে, সেটা নির্ধারণ করতে হবে চেকের আহ, মাধ্যমে যে সেলস গুলো আছে অন্য কিছুর বাইরে। তাহলে সেখানে আমাদের দেখেন, 14,30,000 টাকার মধ্যে আমরা অলরেডি 8 লাখ টাকা এখানে, ঠিক আছে, 14,30,000-এর মধ্যে 8 লাখ টাকা আমাদের কি হচ্ছে, নগদ ক্যাশে যাওয়ার কারণে বাদ যাচ্ছে। তাহলে ট্যাক্স হবে কিসের উপরে, এই 6,30,000-এর উপর। কারণ এটা প্রপার ওয়েতে এই সেলসটা হয়েছে, সেহেতু এই 6,30,000 টাকা এটা আমাদের হচ্ছে আগে ধরে নিতে হচ্ছে। এরপর আমরা দেখব যে গ্রস ভ্যাট তো পেয়ে গেলাম, আমাদের মূল কথা ছিল কি, যে উক্ত কোম্পানির নিট পরিশোধযোগ্য ভ্যাট কত হবে, নিট ভ্যাট কত, এটা কিভাবে বের করা হবে। এই সূত্রটা আগে আমি বলছি। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা মনে হয় পার পার্সন। তাহলে এখানে দেখেন, মোট বিক্রয় মূল্য হচ্ছে 14,30,000 টাকা, তার সাথে আমাদের সংযোজন কত হচ্ছে, 4,10,000। টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে 18,40,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের দেখেন, এগুলো কিন্তু সব যোগ হচ্ছে। তাহলে এখানে আসছে 18,40,000 টাকা। এরপরে উৎপাদ কর, সেলস ট্যাক্স কত আসছে, এটা আসছে 2,76,000 টাকা। উৎপাদ করের পরিমাণ মানে হচ্ছে ইনপুট ট্যাক্স, এটার পরিমাণ। তাহলে নিট কর কত হবে, নিট কর হবে আপনার এই টোটাল 27,06,000 টাকা, 27,06,000 টাকা এই অ্যামাউন্টটা ছিল। সেখান থেকে আমাদের রেয়াতটা বের যাবে। সেখানে এই রেয়াতের পরিমাণ ছিল 63,000 টাকা। এটা একটু ই করতে হবে আমাদের, মানে প্রশ্ন করতেছেন অনেকে, মনে হয় আমি আপনাদের প্রশ্নের সুযোগ দিব। যুগান্তর তো 10%, ঠিকই তো আছে, যুগান্তর 10%।
ওকে, আমি আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দিচ্ছি এক এক করে, আমরা এটা একটু শেষ করে নিই। তাহলে আমাদের দেখেন, প্রথমত আমরা বের করব প্রপার ওয়েতে তার কত পরিশোধ হয়েছে, যার উপর আমরা রেয়ারটা পাবো। সেখানে আমরা দেখি 6,30,000 টাকা আমাদের পরিশোধ হয়েছে। তো এটার উপর আমাদের ইনপুট ট্যাক্স রেট কত? আহ, যদি 10% হয় আমাদের, কারণ এখানে বলা আছে ক্রয়কালে ভ্যাট 10% পরিশোধ করেছে, অর্থাৎ যোগানদার কাছে নিয়েছেন, সেখানে 10% ভ্যাট পরিশোধ করেছেন, তাহলে এখানে 63,000 টাকা তার কাছ থেকে ভিডিএস কর্তন করা হয়েছে, অর্থাৎ উৎসে ভ্যাট কর্তন করা হয়েছে। এটি হচ্ছে আমাদের রেয়াত পাবো, মানে সেলস, তার সেলস, সেক্ষেত্রে 63,000 টাকা আসছে। এরপরে সংযোজন হচ্ছে তার এই 14,30,000-এর সাথে 4,10,000 সংযোজন, টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে সেলস, দাঁড়াচ্ছে 18,40,000 টাকা। এটা হচ্ছে তার সেলস ভ্যালু। 18,40,000 কি ভ্যালু? তার সেলস ভ্যালু। আর উৎপাদ কর কত? এটার উপর 15%, 2,76,000। তাহলে এটা হচ্ছে তার সেলস ট্যাক্স। সেখান থেকে তার ইনপুট ট্যাক্স হচ্ছে 63, যেটা বাদ দিলে বাকি থাকে হচ্ছে 2,13,000। এটা হচ্ছে তার নিট। তাহলে একদম সহজে কিন্তু আমাদের এই বিষয়টা সলিউশন, যেটা আমাদের পরীক্ষায় বারবার আসে। প্রথমত আমাদের এই আংশ এই ই বের করার ক্ষেত্রে আমাদের আহ একদমই নিট কর বের করার ক্ষেত্রে প্রথমত আমাদের এইখানে যে চেকের একটা ইস্যু আসছে, ওইটাকে নিয়ে আসতে হবে। যে যদি কেউ চেকের ইস্যুটা বাদ দিয়ে ডিরেক্টলি করে ফেলে, তাহলে কিন্তু হবে না। এই জন্য আমাদের সবকিছু খেয়াল রেখে ম্যাথগুলো সলিউশন করতে হবে। তাহলে এখানে 5টা হলো, এরপর আরো কয়েকটা বাকি আছে। যদি আপনাদের প্রশ্ন থাকে আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, এরপরে আমি আসতেছি। হ্যাঁ, প্রশ্ন থাকলে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, আমি সুযোগ দিচ্ছি। কয়েকজনকে সুযোগ দিয়ে এরপরে আবার আমরা প্রশ্ন সেশন নিতে হবে লাস্টের দিকে। শফিকুল ইসলাম। এমডি শফিকুল ইসলাম। হ্যাঁ, প্লিজ বলেন, আমাদের টাইম ওয়েস্ট করা যাবে না, যাদের প্রশ্ন সে খুব দ্রুত করবেন, অথবা চ্যাট স্যার বক্সে আমাকে লিখবেন। কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, প্লিজ বলেন। স্যার আমার প্রশ্নটা ছিল এই একটা ম্যাথ দেখিয়েছিলেন আপনার, এই সম্পূরক শুল্ক হচ্ছে 44,000 কত টাকা জানি আমার মনে নেই। সেখানে এটির এবং এআইটির ট্যাক্সটাও অন্তর্ভুক্ত ছিল। আমার প্রশ্নটা হলো, এআইটি এবং এআইটি এই দুইটা তো আমরা ফেরত পাই, তাহলে এইটা না, কি সম্পূরক শুল্কের মানে সাথে এটা কখনো আসে না। আপনি তো আজকে দেখাই দিলাম যে কিভাবে আমাদের ক্যালকুলেটটা হয়, ক্যালকুলেশনটা কিভাবে হয়। সম্পূরক শুল্কর আবার দেখেছেন যে সম্পূরক শুল্কর বেস ভ্যালু তো আলাদা, সম্পূরক শুল্ক তো আলাদা, এটার ভ্যাটের বেস ভ্যালু তো আলাদা। ঠিক আছে, এখানে মনে হয় আপনার কোনো জায়গায় একটু মিস্টেক হয়েছে বুঝতে। না না স্যার, আমি বলতে চাইছি যে টোটাল যে শুল্ক করটা দেওয়া আছে হুম। সেইখানে আপনার এই এআইটি এটির করটাও যুক্ত করা। হ্যাঁ, হ্যাঁ। মানে এইটা আমি জানতে এটাই তো চাইছি, এটি এবং এআইটির হ্যাঁ, করটা আমরা না, ফেরত পাই। ওটা তো ফেরত পান পরবর্তীতে। এখন আপনি বলছে ইম্পোর্টার যখন বিল অফ এন্ট্রি আসে, তার কস্টিংটা কত হলো, খরচটা কত হলো, টোটাল শুল্ক কত তার কাছ থেকে রাখা হলো, বুঝতে পারেন নাই কোশ্চেনটা? জি জি, এবার ঠিক আছে, এবার এটা ঠিক তো আছে। নিট বলে নাই যে আপনার কত টাকা দিতে হবে। ঠিক আছে, নিট তো বলবে জি এটা ঠিক আছে। রিটার্নের সাথে, কিন্তু যখন আপনি বিল অফ এন্ট্রি নিয়ে আসলেন, আপনাকে টোটাল কত টাকা পরিশোধ করতে হচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। তা প্রশ্ন জি জি, অনুযায়ী এবার ঠিক আমাদের আছে, অ্যান্সার দিতে ক্লিয়ার। হবে। খালেদ বাসার হ্যান্ড রাইজ করে আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার ওয়ালাইকুম আসসালাম। আমি এই যে আমি যে প্রশ্নটা এইমাত্র সলভ করলেন, হুম। এখানেও দেখলাম আমি আপনি ওই 10% মানে ইনক্লুসিভ এটা ধরা হয়নি, তার মানে এটা কি আমার নিজস্ব ব্যাপার? এবার আমি রিয়াতের পরিমাণ যে 6,30,000 10% ধরছেন, এটা কি না, ইনক্লুসিভ ওটা করবো না তো আমি? লেখা আছে, এটা তো লেখা আছে। ওটা তো লেখা থাকবে যে আপনার ভ্যাট, এখানে কোশ্চেনটা দেখেন, কোশ্চেনে লেখা আছে কিন্তু। জি স্যার, আরেকটা বিষয় স্যার, আরেকটা হচ্ছে এখানে এই উপকরণ ক্রয় করে, যার মধ্যে একটা মিনিট, 14,30,000 টাকা উপকরণ ক্রয় করে। স্যার আপনি যে এখানে নিচে সেলস ধরলেন 18,40,000,
এটা আপনি স্যার 18,40,000 কিভাবে পেলেন? এখানে তো উনি বলছে 14,30,000 টাকা উনি ক্রয় করেছে, আর সংযোজন করেছেন 4,10,000। তার মানে তো এটা ক্রয় হওয়া উচিত। না, সংযোজন সহ যোগ দেন। সঙ্গে যোগ দিয়েই তো দোনোটাই তো ক্রয় না? তাহলে 14,30,000 যদি ক্রয় হয়, তো সংযোজন বলতে কি ওটা ক্রয় বুঝাইছে না? না না, সংযোজন মানে কি অ্যাডিশন। আমরা ধরেন 14 লাখ টাকা ক্রয় করে 4 লাখ টাকা সংযোজন, তাহলে ওইটা বলা হচ্ছে বিক্রয়। ও আপনার মানে বিক্রয় কত সংযোজন কথাটা। হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ। ধরেন আপনি 100 টাকা কিনেছেন, 10 টাকা সংযোজন করেছেন, তাহলে আপনার বিক্রয় কত? তাহলে 110 হবে। হ্যাঁ, 110, এখানে ও, এটাই ও, বুঝাইছে। তার মানে বিক্রয়ের পরিভাষা হচ্ছে হলো এই সংযোজন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওটা থ্যাংক আপনার ভাষাগত বুঝে নিতে হবে যে কি বোঝাচ্ছে। তাহলে বিক্রয় সরাসরি উল্লেখ নাই, এত টাকা তিনি বিক্রি করেছেন এই কথাটা উল্লেখ নাই। আমরা বিক্রির উপর তো উৎপাদ কর, আউটপুট ট্যাক্সটা বের করবো, তাই না? ওইখানে আউটপুট ট্যাক্স কিসের উপর হবে? ওই ক্রয় প্লাস এডিশন। ওকে, অনেকে হ্যান্ড রাইজ করে আছেন, আমার মনে হয় যে চ্যাট বক্সে লিখলে হয়, কারণ সবাইকে সুযোগ দিতে গেলে আমাদের ম্যাথ গুলো সব সলিউশন করা সম্ভব হবে না। ওকে, আমরা ম্যাথ 5টা আবার দেখাচ্ছি। এখানে বিষয়টা আপনার মনে হয় একটু এলোমেলো। 4 নম্বর ম্যাথে কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এম আদনান। স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম, এখানে হচ্ছে স্যার ব্যবসায়ী ভ্যাট 7.5% আছে, আবার এখানে হচ্ছে যোগানদার হিসেবে। হ্যাঁ, গত ক্লাসে এর আগের ফার্স্টে যখন ম্যাথ এটা করাইছিলেন তখন এটা বলছিলেন 10%। যুগান্দার 10%, ব্যবসায়ী 7.5%। আচ্ছা, বুঝতে তাহলে পারছেন? এখানে ওইটা আগের রেট গুলো আমাদের ভিন্ন ছিল, পরে চেঞ্জ করে দেওয়া হয়েছে। কারণ ওই প্রথম যখন শিফট করা হয়েছে তখন আমাদের ওইটা জারি হয় নাই। 5%, 7.5% এরকম ছিল, আর 15%। এখন হচ্ছে 7.5, 10, 15। স্যার এখন এখানে যে লেখা যেটা আছে তাহলে এটা কি চেঞ্জ হবে? বাণিজ্যিক আমদানিকারক লিমিটেড না, কোম্পানি বাণিজ্যিক আমদানিকারক কত পার্সেন্ট? 7.5% প্র্যাকটিস সাড়ে কর। সাত পার্সেন্ট এখানে আবার যোগানদার সেবার আওতায় লেখা আছে, এটা না কি না, যোগান? ওটা হচ্ছে যে বাণিজ্যিক আমদানিকারক হিসেবে সে সেলস করছে, তাহলে তাকে তো ওই অনুযায়ী ভ্যাটটা কর্তন করতে হবে। জি জি জি। ঠিক আছে? আচ্ছা। সে জি। তো যোগানদার হিসেবে সে সাপ্লাই দেয় নাই। আচ্ছা, বুঝতে পারছি। জি। যদি থ্যাংক যোগানদার, আমি দুইটা দেখাইছিলাম, যদি যোগানদার হিসেবে দিত তাহলে ভ্যাটের ওখানে 10, আমি দুইটাই দেখাইছিলাম, বিজিএস কত পার্সেন্ট হতো? 10% হতো, যে বলছিলাম। ঠিক আছে? জি জি। আমি ওইটা দেখানোর জন্য বলছিলাম যে দুইটা সিস্টেম হবে, যদি যোগানদার হিসেবে হয় তাহলে 10%, বাণিজ্যিক আমদানিকারক হলে 7.5%। এটা মনে রাখতে হবে, তিনটা ভ্যাটের হার আপনাকে মুখস্থ রাখতে হবে। এমডি রুহুল আমিন। স্যার, আসসালামু আলাইকুম। হুম। স্যার, 5 নম্বর প্রশ্নে আমাদের 8 লাখ টাকা আমরা নগদে পরিশোধ করছি, আর হচ্ছে বাকি টাকা আমরা ব্যাংকের মাধ্যমে করছি। স্যার, হুম। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। এই যে স্যার, আট লাখ আমরা তো, টাকা হ্যাঁ, 8 লাখ টাকা নগদে পরিশোধ করার কারণে আমরা যদি 8 লাখ টাকাকে বৃদ্ধিকারী সমন্বয় ধরি, না না, আর ওটা আমি যদি, বৃদ্ধিকারী সমন্বিত ভিন্ন বিষয়। আমাদের এখানে প্রশ্ন আমি- হচ্ছে রেয়াতের, যেটা আপনি নগদে ক্যাশ পেইড করবেন, এটার উপর আপনি রেয়াত পাবেন না, উপকরণ করে রেয়াত পাবেন না। বৃদ্ধিকারী সমন্বিত ভিন্ন বিষয়। এখানে আমি যেটা জানি, যেটা বুঝছিলাম, এখানে একটা বিষয় ছিল যে ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না করলে বৃদ্ধিকারী সমন্বয় হয়। তাহলে এটার সাথে তো এটা মিলবে না। আমরা এখানে দেখেন, বিষয়টা আপনাকে বুঝতে হবে, এখানে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে নিট কর কিভাবে নির্ণয় করা হবে। যদি বৃদ্ধিকারী সমন্বয় আপনি ধরেন, তার মানে কি? তাই এই 8 লাখ টাকা কি আপনার আহ, যোগ হয়ে যাবে ট্যাক্সটা? আমি তাহলে 14,30,000 টাকার উপরে উপকরণ করে ধরবো, আর বৃদ্ধিকারী সমন্বয় ধরবো হচ্ছে 8 লাখ টাকার উপরে ধরে আমি উৎপাদ করার সাথে যোগ করে দিব। আর আর 30 লাখ, 14,30,000-এর উপর আমি উপকরণ ধরবো, ধরে এটা হ্যাঁ, বিয়োগ যদি করে ওই দিব। সিস্টেমে করেন আপনার অ্যান্সার কি একই হয় না? ঠিক হয় না? একই হয়। ঠিক হয় তো? জি স্যার। এখানে দুইটা বিষয় আছে, যে বৃদ্ধিকারী সমন্বয় হবে, আর একটা আছে তিনি রিয়াদ পাবেন না। এই বিষয়টা দেখছেন যে নগদে পরিশোধ করলে
ব্যাংকিং রিয়াতের যে শর্ত, এটা কি দেখছেন না? সেখানে আমাদের একটা শর্ত আছে না, যে ব্যাংকিং চ্যানেল না দিলে সে কি পাবে না, সে রেয়াত পাবে না। তাহলে আচ্ছা আমরা যদি ওইভাবে করি সমস্যা নাই তো কোনো, একই তো বিষয় হলো। আচ্ছা। আর রেয়াত না পাইলে বুঝতে তার ফলাফল কি বৃদ্ধিকারী সমন্বয়, এটা যোগ হয়ে যায়, এটা বেড়ে যায় ভ্যাট লাইবিলিটি। এখানেও তো ভ্যাট লাইবিলিটি বেড়েছে, আমরা আগে থেকেই কমপ্লিট করে নিয়েছি, এটা কোনো কনফ্লিক্ট না। আচ্ছা স্যার। স্যার আমি আসলে আমার মানে 8 নম্বর প্রশ্ন আছে, আমাকে একটু সুযোগ দিন। হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্নে কার প্রশ্ন ছিল দেখি। আহ উপকরণ করের টাইমে 115 ডিভাইডেড করলাম কেন? ও, উপকরণ করের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমরা যখন রেয়াত পাবো তখন আমাদের যদি রেয়াতের ক্ষেত্রে আমাদের এই যে উৎপাদ করে এখানে বলা আছে দেখেন, এই ব্যক্তি আদর্শ হারে প্র্যাকটিস করে, এই ব্যক্তি কোন হারে আদর্শ প্র্যাকটিস করে, এই ব্যক্তি আদর্শ হারে ভ্যাট প্র্যাকটিস করে। তার মানে এখানে সে কত, 15% হারে প্র্যাকটিস করছে। আদর্শ হার মানে কি 15%, সেজন্য আমরা 15% সেখানে কর বের করার সময় করেছি। আবার যখন আমরা এখানে করছি যে সে রেয়াতের ক্ষেত্রে আমাদের যেটা হয়েছিল, যে এই ভাগ 115 কি কেন আমরা দিয়েছি, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র, ভ্যাট নির্ণয়ের সূত্র। অর্থাৎ এই যে 4,400 টাকার উপরে আমাদের কত পার্সেন্ট, যদি 15% ভ্যাট অ্যাপ্লিকেবল হয় ইনক্লুসিভ, কারণ এই বিক্রির ক্ষেত্রে আমাদের ইনক্লুসিভ বা এক্সক্লুডিং কোনো কিছু বলা নাই। যদি বলা না থাকে সাধারণত আমরা ইনক্লুসিভ লিখবো, তারপর আপনি বলা না থাকলে যে যে কোনো একটা লিখতে পারেন। যদি এক্সক্লুডিং লেখেন তাহলে আপনি একটা নোট দিয়ে দিবেন যে ভ্যাট ব্যতীত মূল্য, ভ্যাট সহ মূল্য, এভাবে নোট দিয়ে দিলে আপনার যদি, আপনি ধরেন তারা মনে করছে যে ইনক্লুসিভ পদ্ধতিতে অঙ্ক দিয়েছে, আপনি যদি এক্সক্লুডিং পদ্ধতিতে অঙ্ক করেন কোনো ভুল হবে না যদি আপনি নোট দিয়ে দেন। এখানে এটি ইম্পর্টেন্ট, তাই এখানে ইনক্লুসিভ ভ্যাট আমরা ধরেছি 4,04,400 টাকার উপরে ইনক্লুসিভ ভ্যাট রয়েছে, এর ভিতরে ভ্যাট আছে 573 টাকা। আর যদি আমরা এক্সক্লুডিং ধরতাম দেখেন, তখন আমাদের ভ্যাট আবার চেঞ্জ হয়ে যেত, তাহলে আমাদের হতো এই 4,400 গুণ 15%, তখন আমাদের ভ্যাট হতো 660 টাকা। তার মানে কি, তাহলে টোটাল পণ্যের মূল্যটা আবার বেড়ে যেত 660 যোগ এই 4,400, 5,060 টাকা হতো তার মূল্যটা, কিন্তু আমাদের বলা আছে টোটাল মূল্য হচ্ছে 4,400 টাকা, কাঁচামাল ব্যবহৃত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে এখানে ইনক্লুসিভ হয়েছে, এজন্য আমরা এটাকে ইনক্লুসিভ ভ্যাটটা বের করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আর মনে হয় কারো প্রশ্ন নাই? ওকে, তাহলে এরপরে আমরা 6 নম্বর ম্যাচটায় আসি। এরপর আপনাদের কিছু কোশ্চেন দেবো, আবার কিছু প্র্যাকটিসও দেওয়া হবে, আজকে আপনাদের কোশ্চেন গুলো দিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারের যেগুলো আছে। দেখেন, একটি কোম্পানি জুলাই 2024 মাসে এত টাকার উপকরণ কিনে 15% ভ্যাটের সাথে, তার মানে 14,24,000 টাকার উপকরণ ক্রয় করেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ধরনের ম্যাথ পরীক্ষা আসতে পারে। যদি একটু বড় আসে, দেখেন এখানে ছোট ধরনের ম্যাথ আছে, এটাও কিন্তু একটু বড়, এ ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষা আসতে পারে, যেখানে নিট প্রদয় কর বের করার কথা বলা হয়েছে। আর এটা কিন্তু আমাদের 22 সালে 23 সালে এই ধরনের প্রশ্নই এসেছে, এই ক্যাটাগরির প্রশ্ন এসেছে। তো এখানে হ্যাঁ, উৎপাদন পর্যায়ে সংযোজন করেন এত টাকা, তাহলে তার এটা হলো সংযোজনের পরিমাণ। তার মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত ছিল, যেমন ইউটিলিটি বিল, সংযোজন যেটাকে বলা হয় 4.3-তে আমরা যেটা অ্যাডিশন দিই, সেই অ্যাডিশন গুলো এখানে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি 7 লাখ টাকার প্রচ্ছন্ন রপ্তানি এবং অবশিষ্ট পণ্য 7.5% ভ্যাট পরিশোধে বিক্রি করেন। তার মানে হচ্ছে যেহেতু ব্যবসায়ী 7.5% ভ্যাট, যেটা আগে 5% ছিল,
তাহলে বিক্রয়ের উপর আরোপিত ভ্যাট কত হবে, অর্থাৎ তার সেলস ভ্যাট কত হবে, এটা বের করতে হবে। এখন এখানে অনেকগুলো ফ্যাক্টগুলোকে আপনাকে আগে বুঝতে হবে। প্রথম ফ্যাক্ট হচ্ছে তার ক্রয় মূল্য কত, তার অ্যাডিশন কত, এটা আগে আমরা বের করব। এরপর তার ডিম এক্সপোর্ট মানে প্রচ্ছন্ন রপ্তানি কত। এই প্রথম ক্রয় মূল্য দেওয়া আছে 14,24,000 টাকা, এটা ক্লিয়ার, এটা আমরা বের করে ফেললাম, তার ক্রয় মূল্য 14,24,000। ওকে, ডান। সংযোজন সহ তার মূল্য কত হবে, 14,24,000 ক্রয়, সংযোজন হচ্ছে 4,36,000। তাহলে এখানে সংযোজন সহ তার মূল্য দাঁড়াচ্ছে 18,60,000। একটা ক্রয় মূল্য আর একটা হচ্ছে অ্যাডিশন, এটার সাথে আমরা যোগ করেছি, কারণ আমাদের তো অবশ্যই যাতে ক্রয় করব, যে মূল্যে ক্রয় করব সে মূল্যে তো বিক্রি করব না, অবশ্যই তার থেকে কিছু বেশি পাইলে আমরা বিক্রি করব। আমার সব সময় ভ্যাটের ক্ষেত্রে কিছু অ্যাডিশন থাকতে হবে। যদি অ্যাডিশন না থাকে আমার কোনো লাভ হবে? আমরা তো বিজনেস করি লাভের জন্য, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু না কিছু অ্যাডিশন থাকতে হয়। তাহলে সংযোজন সহ মূল্য হচ্ছে এখানে 18,60,000 টাকা। এখন খেয়াল করেন, তাহলে এই 18,60,000 টাকার উপর কি তার ট্যাক্স আরোপিত হবে, ভ্যাট আরোপিত হবে না? প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে আমাদের ভ্যাটের হার হচ্ছে 0%, হচ্ছে 0। বা শুধু এক্সপোর্টের ক্ষেত্রেও, এক্সপোর্ট অথবা এক্সপোর্ট যেটাই হোক না কেন, আমাদের ভ্যাটের রেট হচ্ছে 0%। এটার উপর ভ্যাট আরোপিত হয় না, ভ্যাট 0%। তাহলে ভ্যাট কোনটার উপর আরোপিত হবে, 18,60,000-এর বাইরে। আমরা এই 18,60,000-এর বাইরে আমরা যেটা পাই 7 লাখ মাইনাস করে দিই, যেটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন রপ্তানি। 18,60,000 থেকে 7 লাখ মাইনাস করলে আমাদের দ্বারা হচ্ছে 11,60,000। তাহলে আমাদের ভ্যাট কিসের উপর হবে, এই 11,60,000-এর উপর 7.5% ছাড়ে ভ্যাট হবে। ঠিক আছে, তাহলে 11,60,000-এর উপর 7.5% যারা ভ্যাট হলে আমাদের যে ভ্যাট দ্বারা যা হচ্ছে 87,000 টাকা, যে আপনি ক্যালকুলেটারে করতে পারবেন ইজিলি, যে আমাদের টোটাল তাহলে সরবরাহ হচ্ছে 11,60,000 গুণ হচ্ছে 7.5%, মানে 87,000 টাকা এখানে ভ্যাট হবে। এই প্রশ্নটা করা হয়েছে যে এই স্থানীয় সরবরাহের ক্ষেত্রে ভ্যাট কত, বা বিক্রয়ের উপর ভ্যাট কত। তাহলে বিক্রয়ের উপর ভ্যাট হচ্ছে 87,000 টাকা, আর এটা তো অব্যাহতি। এই 7,000 টাকা এটা হচ্ছে অব্যাহতি, এটা হচ্ছে জিরো রেট। প্রচন্ড রপ্তানির ক্ষেত্রে হচ্ছে জিরো রেট, আপনি মানে ভ্যাট জিরো, জিরো হলে বাকিটার উপর 7.5%, 87,000 টাকা তার ব্যবসায়ী ভ্যাট। তাহলে এই 6 নম্বর প্রশ্ন হয়ে গেল। 7 নম্বর প্রশ্নে আমরা আসি। 7 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা আমরা দেখব। দেখেন, একটি বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান চায়না হতে পণ্য ঘোষণা দিয়ে মেশিনারিজ আমদানি করে। আমদানিকৃত মেশিনারিজ আমদানিকালে মূসক আরোপযোগ্য মূল্য ছিল 35,000 টাকা, যার উপর মূসক আরোপ হতো। পণ্য চালানটির বিপরীতে আমদানি পর্যায়ে 1% সিজি, 15% মূসক, 5% আগাম কর, 5% অগ্রিম আয়কর, যেগুলো আমাদের আরোপিত হয় সবগুলো পরিশোধ করেছে। যন্ত্রপাতি যন্ত্রাংশের এছাড়াও শর্ত প্রতিপালিত হওয়ায় রেয়াতি হারে শুল্কায়নপূর্বক পণ্য চালানটি ছাড় করে থাকে। প্রতিষ্ঠানটি আমদানিকৃত পণ্যের বিপরীতে 25% সংযোজন দিয়ে বিক্রয় করেছে। তাহলে দেখেন, যা কিনেছেন তার উপর 25% অ্যাডিশন দিয়েছেন, কেবল অ্যাডিশনের পরিমাণ হচ্ছে 25%। এবং বিক্রয় পর্যায়ে যেহেতু বাণিজ্যিক আমদানিকারক 7.5% ছাড়ে মূসক চালান মাধ্যমে ভ্যাট পরিশোধ করে। তাহলে বাণিজ্যিক আমদানিকারক বা ব্যবসায়ের ক্ষেত্রে ভ্যাটের রেট হচ্ছে 7.5%। এখানে ঘটনাগুলো কিন্তু ঘটতেছে। দেখেন, আলোচ্য চালান পত্রটি যে কোম্পানিকে সরবরাহ করে তার বার্ষিক টার্নওভার 25 লাখ টাকা। আলোচ্য ক্ষেত্রে কি পরিমাণ প্রদেয় কর পরিশোধ করতে হবে, প্রদেয় করের পরিমাণ কত হবে, এক্ষেত্রে উৎসে কর্তনের প্রয়োজনীয়তা আছে কিনা, থাকলে উৎসে মূসকের পরিমাণ কি হবে। তাহলে এখানে দুইটা প্রশ্ন, যে এই যখন আমরা সরবরাহ করব বাণিজ্যিক আমদানিকারক হিসেবে, তারা আবার উৎসে কর্তন করবে কিনা, যদি করে তখন কি পরিমাণ করবে, কত পার্সেন্ট করবে। এখানে আমরা জানি যে বাণিজ্যিক আমদানিকারক বা ব্যবসায়ীর ভ্যাটের রেট হচ্ছে 7.5%, এটা আমরা জানি। এখন আমরা বের করবো। তাহলে প্রথমত আমরা পণ্যের ক্রয় মূল্যটা বের করি।
ক্রয় মূল্য হচ্ছে 35 লাখ। এই 35 লাখের উপরে সে অ্যাডিশন করেছে 25%। তাহলে 35 লাখ প্লাস 25%, মানে প্লাস হচ্ছে 25% আছে 7,000, 8,75,000 টাকা। 35 লাখ টাকা হচ্ছে ভ্যালু, ক্রয় মূল্য। তারপর 8,75,000 টাকা সংযোজন করেছে, তাহলে টোটাল ভ্যালু দাঁড়ালো কত? সেলস ভ্যালু এই 43,75,000 টাকা। অ্যাডিশনাল পরিমাণ হচ্ছে 25%। এই সংযোজন সহ বিক্রয় মূল্য দ্বারা আছে 43,43,75,000। এখন উৎসে কর্তন কত হবে? উৎসে কর্তনে এটার উপর যে হারে ভ্যাট আরোপিত হয়, এটার উপর দেওয়া আছে কিন্তু 7.5% ভ্যাট। চালান ইস্যু করছে, তাহলে যেভাবে আপনি চালান ইস্যু করবেন, যে 7.5% দিয়ে আপনি 6.3 ইস্যু করেন, তাহলে আপনার কাছ থেকে ঠিক 7.5%ই উৎসে কর্তন করা হবে। যদি আপনি কোটেশনের ভিত্তিতে 10% দিয়ে চালান ইস্যু করেন, তাহলে আপনাকে 10% উৎসে ভ্যাট কর্তন করতে হবে। ঠিক আছে? আর যদি এর ব্যতিক্রম হয়, সেক্ষেত্রে 15% আদর্শ হয়। এটা মনে রাখতে হবে। এই তিনটা রেট আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখা। আরেকবার বলবেন স্যার? তাহলে এখানে দেখেন, উৎস করে পরিমাণ হবে এই 43,75,000, এটার উপর 7.5%, মানে 3,28,125 টাকা তারা বিডিএস বা উৎসে ভ্যাট কর্তন করে রাখে। করে রেখে তারা কি করবেন? এটার উপর 6.6 দিয়ে দিবে। এই হচ্ছে আমাদের তাদের দায়িত্ব। এটা কিন্তু আমাদের আসবে যে যদি প্রশ্ন এরকম আসে যে কর্তনের প্রয়োজনীয়তা আছে কিনা, আপনি কি লিখবেন? হ্যাঁ, কর্তনের প্রয়োজনীয়তা আছে, এবং সেটা কত পার্সেন্ট হারে? এটা হচ্ছে 7.5% হারে এত টাকা তিনি কর্তন করবেন। উত্তরে কিন্তু ডিটেলসে লিখে দেবেন, যেভাবে প্রশ্নে আপনার কাছে চাইবে, ডিমান্ড যেভাবে করবে, আপনাকে অবশ্যই সেইভাবে এটাকে ফুলফিল করতে হবে, আনসার গুলো দিতে হবে। তো তাহলে সাজেশনের 7 নম্বর ম্যাথটা হয়ে গেল। আমাদের সাজেশনের 8 নম্বর ম্যাথটা আছে। 8 নম্বর ম্যাথটা হচ্ছে যখন আপনাদের একটু বড় প্রশ্ন আছে, এখানে 3টা প্রশ্নেরই উত্তর আছে। এই কত মূসক পরিশোধ করতে হবে, এই যেটা উচ্ছেদ করতে হয়, এটাই তো করতে হবে। এর সব উত্তর আছে। ঠিক আছে? আর করতে হবে কিনা, হ্যাঁ এখানে করতে হবে। যদি এখানে জিরো আসতো তাহলে বলতাম যে অব্যাহতি আছে, করতে হবে না, করতে হবে। 3টে প্রশ্নের আনসারই আছে, যদিও উত্তর হচ্ছে ছোটর কারণে আপনি বুঝতে অসুবিধা হচ্ছে, আপনার বুঝতে স্যার এখানে একটা ভাষাগত কি পরিবর্তন দরকার নাকি এটা স্যার ঠিক আছে? কোনটা? সেটা হচ্ছে স্যার 7 নম্বর প্রশ্ন। করণীয় এখানে বলা আছে যে আলোচ্য ক্ষেত্রে কি পরিমাণ পদেয় কর পরিশোধ করতে হবে। এটা আমাদের উত্তর 3,28,125, কিন্তু এখানে উত্তরে বলা আছে উৎসে কর্তনযোগ্য করের পরিমাণ। এটা কি স্যার উৎসে কর্তনযোগ্য করের পরিমাণ শব্দটাই থাকবে নাকি নিট পদেয় করের পরিমাণ লিখবে? না, এখানে যেটা আছে, এখানে প্রশ্নটা মূলত উৎসে মূসক পরিমাণ কত, এটা 3,28,125 টাকাই। ঠিক আছে? তার এই যে এটাই, যেহেতু উৎস কর্তন আছে কিনা, যদি উৎস কর্তনকারী সত্তা হয়ে থাকে বিপরীত পার্সন আছে, 3,28,100 এটাই উৎস কর্তন করবে। আর এই উৎস কর্তন কি হয় আমাদের বলেন? যদি বিপরীত পক্ষ উৎস কর্তন থাকে, তাহলে আমাদের এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, তাহলে নিট পরিচয় কর হয়ে যাবে 0 যদি 6.6 পায়। তো এরকম কোনো যেহেতু ইনফরমেশন নাই, আর আমরা সামনের দিকে যাওয়ার দরকার নেই। যতটুকু আপনাকে চেয়েছে ততটুকু অ্যান্সার দিলেই হবে। আর যদি আপনি উৎস কর্তন করেন, তাহলে এটা আবার বৃদ্ধিকারী সমন্বয় হয়ে যাবে, তাই না? দুইটা বিষয়ে, একটা হচ্ছে আপনি হ্রাসকারী সমন্বয় নিতে পারবেন, যে আপনার কাছ থেকে কেউ উৎস কর্তন করেছে, তাহলে আপনি হ্রাসকারী সমন্বয় নেবেন। আর আপনি যদি নিজে করেন, নিজে কোন ক্ষেত্রে উৎস কর্তন করা হয়, যেমন আপনার খরচগুলোতে ক্ষেত্রে, যেমন অফিস রেন্টের ক্ষেত্রে নিজে করা হয়, এটা বৃদ্ধিকারী সমন্বয়ে যায়। স্যার আমি তো লাস্টের উত্তরটা পাইলাম যে তাহলে মূসকের পরিমাণ এত, কিন্তু আমার যে আছে উপরে বলা আলোচ্য ক্ষেত্রে কি পরিমাণ পদেয় করের পরিমাণ পরিশোধ করতে হবে, এটার উত্তর কি স্যার? হ্যাঁ, এটা তো প্রদেয় কর, এটা তো নিট কর বলা হয় নাই। প্রদেয় কর তো এই যে 3,28,, এটা এটা প্রদেয় কর।
ঠিক আছে স্যার, বুঝতে ওই পারছেন? এটাই বুঝতে পারছি। ঠিক আছে, এটাই থ্যাংক ইউ। প্রোদয়কর, এই যে আমি বুঝাচ্ছি যে এটা ওইটাই প্রোদয়কর, আর এটাই তাকে ভিজিএস কর্তন করা থাকবে। তখন যখন নিট করার কথা বলতো, ঠিক আছে, তখন আমাদের হয়ে যেত শূন্য। কিন্তু ওই পর্যন্ত আর আমাদের বলে নেই, যেহেতু আমরা আনসারে যাই নাই। ওকে, এখন আসেন 8 নম্বর প্রশ্নটা। এটা যদি আমাদের ব্রড প্রশ্ন আসে, বিশেষ করে সমাপনী জের এবং আহ, এখানে আছে নিট প্রদয়কর এবং সমাপনী যে সব কিছু এখানে আমাদের উল্লেখ করতে হবে। তাহলে এখানে একটা ফ্যাক্ট দেওয়া আছে যে আলিফ এন্টারপ্রাইজ নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, এই ধরনের একটা প্রশ্ন এখানে কিছু চেঞ্জ করা হয়েছে। এই ধরনের একটা প্রশ্ন আমাদের 22 সালে অথবা 23 সালে এসেছে, সে প্রশ্ন আমরা দেখেছি। তো এই ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে। সবাই মাইক্রোফোনটি মিউট রাখি, মনে হয় কারো অন আছে, যে কারণে প্রবলেম হচ্ছে। তো এই ধরনের একটা প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা কিছু চেঞ্জ করা আছে। অনেকে মনে করছে যে বইতে আহ, এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, বিগত সালে আসছে, সেটা তুলে দিয়েছে কি না, এখানে অনেকগুলো পরিবর্তন আসছে। কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছে, বিশেষ করে ভ্যাটের রেটে পরিবর্তন করা হয়েছে, এই বিষয়গুলো আছে। দেখেন এখানে কি কি কথাগুলো বলছি। আলিফ এন্টারপ্রাইজ একটি নিবন্ধিত প্রতিষ্ঠান, তার লিমিটেড কোম্পানিকে এত টাকার কম্বল সরবরাহ করেছে। একটি স্কুলকে 4,000 টাকার টিফিন সরবরাহ করেছেন, বল পয়েন্ট সরবরাহ করেছেন, তার সেলস গুলো বলা হচ্ছে। এবং একটি প্রতিষ্ঠানকে এত টাকার মাস সরবরাহ করেছে। তাহলে বিভিন্ন প্রোডাক্ট তিনি সেলস করেন, বোঝা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান বিভিন্ন প্রোডাক্ট সেলস করেন। এবং তার কিছু কস্টিংও আছে, প্রতিদিনের কিছু কস্টিং আছে, মান্থলি সে 40,000 টাকা তার অফিস ভাড়া দেন। তাহলে তার কিছু সেলস দেয়া হলো আর তার অফিস রেন্টটা দেওয়া হলো। তো অফিস রেন্টের সাথে হচ্ছে ভিডিএস এর সম্পর্ক, সেলস এর সাথে হচ্ছে ভ্যাটের সম্পর্ক, তাই তো? এটা তো আমরা সকলে জানি। পূর্ববর্তী মাসের সমাপনী জের ছিল শূন্য। পূর্ববর্তী মাসে তার সমাপনী জের ছিল কত? শূন্য। যদি শূন্য থাকে তখন আমাদের এই মাসে তার পরদীয় করের পরিমাণ এবং সমাপনী জের নিরূপণ করো, কয় টাকা পরদেয় কর দিতে হবে এবং সমাপনী জের কত থাকবে। ওকে, যেহেতু গত মাসে শূন্য ছিল, তার মানে ওটা আর জের টানার প্রয়োজন নাই, শূন্য ধরেই আমরা করব। তাহলে প্রথমত আমরা কি কাজ করব, আমাদের ভ্যাটের হারটা নির্ণয় করতে হবে। যদি আমাদের হারের কথা উল্লেখ না থাকে, 23 সালে এক্সাম এসে, 23 সালে এক্সাম আবার ভিন্ন ছিল। সেখানে আমাদের আবার ভ্যাটের হার ছিল সম্ভবত 7.5% দিয়ে। ওই হারটা ভুল আছে, যে অনেক বইতে কিন্তু যে 7.5% দিয়ে করা আছে, এটা ভুল আছে। এটা যদি যুগান্তর হিসেবে হয়, 23-এর কোশ্চেনটা ছিল যুগান্তর হিসেবে। আর এখানে আমাদের যুগান্তর হিসেবে কোশ্চেনটা না, যদি যুগান্তর হিসেবে হয় সেক্ষেত্রে ভ্যাটের হার হচ্ছে আমাদের 10% বর্তমানে। কিন্তু অনেক বইতে 7.5% দেওয়া আছে, কারণ এটা আগের রেট ছিল। এটা মনে রাখতে হবে, আপনার বইতে কিন্তু অনেক সময় আগের রেট দিয়ে করা। এখন মনে করতে পারে 7.5-টার সাথে তো আগেরটা মিলতেছে না, মিলবে, এটাই স্বাভাবিক, আপনি জিনিসগুলো বুঝলেই হবে। এখন আমাদের এখানে যে যে কাজ করতে হবে, তাহলে প্রথমত আমাদের এই সরবরাহ গুলো বের করতে হবে। এবং সব ক্ষেত্রে আমরা ধরছি তার মূসকের রেট ধরছি 15%, অর্থাৎ সেলস ভ্যাট 15%, যেহেতু সে রেয়াত প্র্যাকটিস করে, এই ব্যক্তি রিবেট প্র্যাকটিস করে, এজন্য আমরা ভ্যাটের হার ধরে নিচ্ছি 15%। যদি স্পেসিফিক বলা থাকে যে তার ভ্যাটের হার 7.5% বা 10%, তাহলে ওটা হবে। আর যদি কিছু বলা না থাকে, তাহলে আমরা সাধারণত যে কথা বলছি যে 15% ধরতে হবে। আর যদি যুগান্তর বা এরকম বাণিজ্যিক আমদানিকারক বলা থাকে যাদের ভিন্ন রেট রয়েছে, তাহলে সেই হারে আমরা ধরবো। আর বলা না থাকলে আমরা ধরবো 15%। ওকে, তাহলে আমরা লিমিটেড কোম্পানিকে কম্বল সরবরাহ দিলাম 1 লাখ টাকা, এটার উপর 15% ভ্যাট অ্যাপ্লিকেবল। আমরা এটা আদর্শ হারে ধরে নিচ্ছি, 15% হারে ভ্যাট অ্যাপ্লিকেবল। তাহলে কোশ্চেনে যেভাবে থাকবে, যদি এটা যোগানদার হিসেবে থাকে আপনি 10% দিবেন, কোনো সমস্যা নাই। আর যদি কিছু বলা না থাকে, যেমন এই প্রশ্ন আমি যেটা সমাধান করছি, এখানে কিছু বলা নাই, এটা বলা আছে আলিফ এন্টারপ্রাইজ নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। কারণ এখানে তার পরিচয়টা বলা নাই, সে যোগানদার নাকি ব্যবসায়ী নাকি সে অন্য কিছু।
আমরা ধরে নিচ্ছি যেহেতু কিছু বলার নাই, তার মানে তার ভ্যাটের হার 15%। আর যদি কোনো প্রশ্নে যুগান্তর বলা থাকে, যেমন 23 সালে যে প্রশ্ন এসেছে সেখানে যুগান্তর বলা ছিল। আপনি এখানে ভ্যাটের হারের ক্ষেত্রে অবশ্যই নোট দিয়ে দিবেন যে আপনি কি হিসাবে এটা করতেছেন। আপনি যদি ইনক্লুসিভ হিসেবে করেন এটাও আপনার পারফেক্টলি হবে, যদি এক্সক্লুডিং হিসাবে করেন এটাও পারফেক্ট হবে। বাট আমাদের যেখানে আমাদের বুঝতে হবে যে আমরা কোনটা সমাধান করতেছি, কারণ ভ্যাটের হার তো আমরা বলা নাই যে এটার মধ্যেই ভ্যাট আছে, এরকম শব্দ সাধারণত উল্লেখ থাকে না। ঠিক আছে। যেমন এখানে সরবরাহ করেছেন 1 লাখ টাকা, এখানে বলা নাই যে 1 লাখ টাকার মধ্যে আপনার কি আছে, ভ্যাট সহ 1 লাখ টাকা। অথবা বলা নাই যে ভ্যাট ছাড়া 1 লাখ টাকা মূল্য, বলা আছে 1 লাখ টাকা সরবরাহ করেছে, তো তার মধ্যে ভ্যাট থাকতে পারে ইনক্লুসিভ পদ্ধতি অথবা এক্সক্লুডিং। এখানে আপনি লিখে দিবেন যে আমাদের পদ্ধতি হচ্ছে এটা, যে আমি ইনক্লুসিভ পদ্ধতি সমাধান করেছি এটা। তো আপনাদের শীটে 23 সালের হুবহু প্রশ্ন যদি থাকে যোগানদার, তাহলে যোগানদার হিসেবে আমার কিন্তু 10% ভ্যাট হবে। ঠিক আছে? আমার এখানে যেটা আছে এটা আমাদের যোগানদার শব্দটা উল্লেখ করে, যে কারণে আমি এভাবে করতেছি। দুইটা পদ্ধতিতে দেখানোর জন্য আমরা রেখেছিলাম। অর্থাৎ দুইটা ভাবে এই অঙ্কটা দেখানো যায়, যোগানদার হিসেবে দেখানো যায়, যেহেতু 23 সালে যোগানদার হিসেবে আসছে। আমরা 15% হিসেবে আদর্শ করে দেখাচ্ছি এখানে, যাতে দুইটা বিষয় আপনাদেরকে বুঝে আসে। কারণ বিভিন্ন বিষয় তো আপনাকে বুঝতে হবে, কারণ একটা দেখেই তো আপনি ম্যাথ সলিউশন করতে পারবেন না। এই জন্য সবগুলো বোঝানোর জন্য আমরা একসাথে সলিউশনে নিয়ে এসেছিলাম। ওকে, আমি এখানে যেটা লেখা আছে এই অনুযায়ী সমাধান করতেছি, শীটটা হয়তো বা আগে পরে হতে পারে। এরপরে দেখেন, মাধ্যমিক স্কুলে টিফিন সরবরাহ করেছে 4 লাখ টাকা। টিফিন সরবরাহের ক্ষেত্রে আমাদের এটা করমুক্ত রাখা আছে। এই জিনিসটা আপনাদের জানতে হবে যে করমুক্তের যে তফসিল শিডিউল, ফার্স্ট শিডিউল, সেখানে কিন্তু আমাদের এটা রাখা হয়েছে। ওটা এই যে এসআরও দিয়ে করমুক্ত রাখা হয়েছে টিফিনটা। এবং মাধ্যমিক স্কুলে বল পয়েন্ট এটা করমুক্ত না, এখানে ভ্যাটের হার 15%, মানে 3,000 টাকা। তাহলে এখানে আমাদের আসতেছে দেখেন, একটা আসতেছে 1,50,000 টাকা, আর একটা আছে 0, আর একটা আছে 3। এবার আলিফ এন্টারপ্রাইজে মাছ সরবরাহ করেন 6 লাখ টাকা। তো এই যে 6 লাখ টাকা বা যে কোনো অ্যামাউন্ট হোক, যেহেতু মাছ, এটা কিন্তু মূসক রাখা হয়েছে অব্যাহতি বা 0 এখানে। তাহলে মূসক হচ্ছে এখানে 0, যেহেতু অব্যাহতি এখানে কোনো মূসক আরোপিত হবে না। তাহলে তার সেলস ভ্যাট কত হচ্ছে, আউটপুট ভ্যাট কত হচ্ছে? আউটপুট ভ্যাট হচ্ছে কম্বলের ক্ষেত্রে আমাদের হচ্ছে 1,50,000 টাকা সেলস ভ্যাট একটা। বল পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে 3,000। টোটাল আমাদের ভ্যাট দাঁড়াচ্ছে 1,50,000 আর 3, টোটাল আমাদের আউটপুট ভ্যাট দাঁড়াচ্ছে 1,53,000 টাকা। ঠিক আছে। টোটাল ভ্যাট দাঁড়াচ্ছে কত? 1,53,000 টাকা। আমাদের প্রশ্নটা কি, যে আমাদের আহ প্রদেয় করের পরিমাণ, তাহলে প্রদেয় করের পরিমাণ হচ্ছে 1,53,000 টাকা। নিট কর নাই, প্রদেয় করের পরিমাণ। তাহলে আমাদের একটা উত্তর পেয়ে গেলাম যে আমাদের মোট কর বা প্রদেয় করের পরিমাণ হচ্ছে 1,53,000 টাকা। যদিও আমাদের 23 সালের প্রশ্নে নিট কর ছিল, এখানে কিন্তু নিট কর নাই, এখানে প্রদেয় কর। আহ আরেকটা বিষয়, প্রদেয় করার সাথে আমাদের আরেকটা আছে যে 40,000 টাকা তিনি খরচ করেছেন অফিস ভাড়া বাবদ। তাহলে অফিস ভাড়া বাবদ যদি খরচ করে, তাহলে তিনি ভিডিএস কর্তন করেছেন, ভিডিএস এর রেট কত পার্সেন্ট? 15%। তাহলে এই যে যেটা ভিডিএস কর্তন করেছেন, এই ভিডিএসটা কি হবে, তার বৃদ্ধিকারী সমন্বয় হবে, ভ্যাট লাইবিলিটি বেড়ে যাবে। যেহেতু তিনি ভিডিএস কর্তন করে নিজে রেখেছেন, সেটা তিনি জমা দিয়ে দিবেন, তাহলে ভিডিএস সবসময় বৃদ্ধিকারী সমন্বয় হয়ে যায়, তাই না? তাই বৃদ্ধিকারী সমন্বয় কত হবে? এই 40,000-এর 15% মানে 6,000 টাকা বৃদ্ধিকারী সমন্বয়। খেয়াল করেছেন? তাহলে প্রথমত ভ্যাট আসলো তার 1,53,000, এরপর বৃদ্ধিকারী সমন্বয় হলো 6,000। তাহলে টোটাল হচ্ছে 1,59,000 টাকা তার হচ্ছে প্রদেয় ভ্যাট। তাকে ভ্যাট প্রদান করতে হবে 1,59,000 টাকা, এটা হচ্ছে তার প্রদেয় ভ্যাট।
যদি এখানে রিভার্স থাকে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে মাইনাস হয়ে কিন্তু নিট ভ্যাট হয়, নিট ভ্যাটের কথা এখানে বলা নাই, এখানে বলা হচ্ছে প্রদয় ভ্যাট। আর সমাপনী জের কত, সমাপনী জের তো জিরো, আর এত টাকা হচ্ছে তার ভ্যাট লাইবিলিটি, ভ্যাট দিতে হবে। যদি তিনি চালানের মাধ্যমে এই টাকা পরিশোধ করে ফেলেন তাহলে, চালানের মাধ্যমে এই টাকা পরিশোধ করে ফেলেন তাহলে তার যেহেতু আগের মাসেও জিরো ছিল, এ মাসেও ভ্যাট তার জিরো হয়ে যাবে, তার মানে এই দিনাটা তাকে পরিশোধ করতে হবে চালানের মাধ্যমে। 23 সালে যে প্রশ্ন এসেছিল সেখানে কিন্তু আরো দুইটা বাড়তি প্রশ্ন ছিল, ওইটা আমরা এখানে এই প্রশ্নের সাথে নাই। আর সম্ভবত আমাদের আগে যে শীটটা দেওয়া হয়েছে সেখানে এটা এই বৃদ্ধিকারী সমন্বয়টা মাইনাস হয়ে গেছে ভুলে, এটা হয়ে যাবে প্লাস। অর্থাৎ অফিস ভাড়ার যে ভিডিএস এটা সবসময় প্লাস থাকে, মনে রাখতো। ভুল হলে শেখাটা ভালো হয়, এটা সবসময় কি হয়, প্লাস হয়। সকল ভিডিএস এটা বৃদ্ধিকারী সমন্বয়, মাইনাস হয় দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার এই অ্যাডভান্স ট্যাক্স অথবা অন্য কোনো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আরেকটা হচ্ছে আপনার রিবেট, এটা মাইনাস হয়। যেমন আমরা মূসক নির্ণয় যে সূত্রটা পড়েছি, কি কি যোগ হয়, উৎপাদ কর অর্থাৎ আউটপুট ট্যাক্স যোগ বৃদ্ধিকারী সমন্বয় মাইনাস ইনপুট ট্যাক্স অর্থাৎ রেয়াত মাইনাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এই হচ্ছে মূল। তাহলে এই ম্যাথটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? এই যে আমাদের যে সাজেশনের যে 8টা ম্যাথ এটা দেখাই দিলাম, এখন আপনাদের হ্যাঁ যোগানদারকারী এখন 10% হবে। ওকে, তাহলে এখানে মনে হয় একটু আপনারা কারেকশন করে নেন, এই এই জায়গাটাতে একটু কারেকশন করে নেন সবাই, তাদের আগে শীট প্রিন্ট দেওয়া আছে আর নতুন করে আমি এটা দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে তারা একটু কারেকশন করে নিন, শুধু একটা জায়গায় একটু কারেকশন হবে, এই হচ্ছে বিষয়। এখন আমাদের এই যে টোটাল ম্যাথ গুলো আমরা আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আপনাদের কিছু প্র্যাকটিস দেওয়া হবে, এটা কালকে সকালে আমি দিয়ে দিব। আজকে এইটা আপনি দেখেন, এই 8টা ম্যাথ দেখেন। আহ, ওই যে ম্যাথ গুলো দিব এটা আপনার, আমি কিছু কোশ্চেন গুলো যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেটা দিয়ে দিচ্ছি, আর কিছু ফ্যাক্ট আমি দিব পরীক্ষার মতো। নেক্সট ক্লাসে আপনাদের যাচাই বাছাই করা হবে যে অন্য ম্যাথ গুলো দেওয়া হতে পারেন কিনা, এবং পরবর্তীতে আমি এগুলো সলিউশন দিয়ে দেবো, কালকেই সলিউশন গুলো দিয়ে দেবো, যাতে পরের দিন প্র্যাকটিস করতে পারেন। এভাবে আমরা ম্যাথটা শেষ করব। দেন আমাদের মডেল টেস্টে আমাদের ম্যাথ থাকবে। প্রথমে আমরা ভ্যাটের মডেল টেস্ট নিব, এরপরে কাস্টমস এবং অন্যান্য মিলে একটা মডেল টেস্ট নিব, আর তারপর হচ্ছে আমাদের রিভিশন ক্লাস থাকবে। এভাবে কিন্তু আমাদের টাইম বেশি নাই, আর 4 দিন আছে, এই 15, 16, 17, 18 4টে ক্লাস আছে। ক্লাস সংখ্যা আমাদের বারুক কমুক এটা বিষয় না, সিলেবাসটা খুব সুন্দরভাবে শেষ করে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এভাবে আমরা শেষ করবো। তাহলে আর কি কোনো প্রশ্ন আছে? সবাই তো আগে হ্যান্ড রাইজ করেছিল যাদের দেখলাম, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করবো। আপনাদের নিজেদের পড়াশোনার জন্য একটু সময় দিতে হবে। ফারুক ভাই হ্যান্ড রাইজ করেছিল, নতুন করে ফারুক ভাই বলেন। যে আমার একটু ম্যাথের বাইরে একটা বিষয় একটু জানতে চাই। পণ, যেটা পণ্য নয়, পণ। মূল্য, মূল্য, পণ মানে মূল্য। মূল্য। ওকে, আমি ক্লিয়ার না তো ওই জন্য একটু হ্যাঁ, পণ মানে জানতে হচ্ছে চাই। মূল্য, আমরা বলি না পণ মানে এটা মানে মূল্য। আচ্ছা, আর এরপর রিশাতুল ইকরাম, ইকরাম। সহগ বলতে কি বুঝায়? সহগ হচ্ছে, হ্যাঁ এটা শুধু সহগ না, এটা হচ্ছে মূল্য সহগ। হুম। ঠিক আছে, শুধু সহগ না, এটা কি, মূল্য সহগ, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। এটার নাম হচ্ছে উৎপাদ উপকরণ মূল্য সহগ, অর্থাৎ যেটাকে আগে বলা হয় প্রাইস ডিক্লারেশন, যে আপনার পণ্যের একটা পণ্য যখন আপনি ক্রয় করবেন, বিক্রি করবেন, এটার সাথে কোন কোন খরচগুলো অ্যাড হয়, এটা সহ টোটাল পণ্যের মূল্যটা কত, বুঝতে পারছেন? টোটাল পণ্যের মূল্যটা বোঝানোর জন্য মূল্য সহগ বলা হয়। যেখানে আপনি ঘোষণা করবেন যে আপনার ক্রয় মূল্য কত, আপনার যোগ কত অর্থাৎ অ্যাডিশন কত, আপনার বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য ঘোষণা করার দরকার নাই, আপনার যোগ কত, এটা কোন কোন খাতে যোগ করেছেন, অ্যাডিশন করেছেন, এই যে ফর্মের মাধ্যমে 4.3 মাধ্যমে আপনি এটা করেন, এটাকে বলা হচ্ছে মূল্য সহগ বা সহগ ঘোষণা। এম জি রিপন মিয়া।
জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্ন হলো 1 নম্বর ম্যাথ এবং 2 নম্বর ম্যাথ। প্রথমত হলো আমি 1 নম্বর ম্যাথ থেকে একটু জানতে চাচ্ছি, এই যে সিডিআরডি এসডির যেই আপনার হারগুলো দেওয়া আছে, এই হারগুলো আমরা কোথায় পাবো? এই হারগুলো স্পেসিফিক আমি মুখস্থ যদি রাখতে এ- যাই, এ- এ- এটা এটা আমাদের ট্যারিফ শিডিউল আছে, ওখানে দেওয়া আছে সবগুলো। আর কাস্টমস আইনে তো করেছেন, কাস্টমস ডিউটি গুলো জি, দেওয়া আছে। এগুলো দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা, এটা আমি মেসেজ ক্লিয়ার। আর দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটার মধ্যে কোনো অ্যামাউন্ট উল্লেখিত নেই, এই ধরনের যদি কোশ্চেন আসে, দ্বিতীয় আপনি নম্বরের প্রশ্নটা, এটা সরাসরি এভাবে প্রশ্ন আসবে না। এটা হচ্ছে অন্য, আমি বলেছি যে এটা বিভিন্ন ভাবে এই প্রশ্নটা আসতে পারে। প্রশ্ন আসলে অবশ্যই অ্যামাউন্ট উল্লেখ করা থাকবে। জি আচ্ছা, ধন্যবাদ, এই 2টা কোশ্চেনই ছিল। ধন্যবাদ, আসসালাম আলাইকুম। এরপরে আসাদ। আসাদ, ঢাকা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। স্যার আমার প্রথম কোশ্চেনটা হলো যে প্রচ্ছন্ন রপ্তানিটা কি, এটা একটু ক্লিয়ার করতেন। এটা হচ্ছে এবং ব্যাক টু আরেক ব্যাক এলসি। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে আমি ম্যাথ সব ঠিক করলাম কিন্তু আমার অ্যান্সারটা ভুল আসলো, সেক্ষেত্রে নাম্বার আমার পেয়ে যাবেন। মার্ক কেমন? ম্যাথের ক্ষেত্রে এখানে আপনার যে আগে ছোটবেলায় যে আমরা ম্যাথ করেছি যে উত্তরে ভুল হলে জিরো, এরকম বিষয় না। যতটুকু পারবেন, যে অংশটুকু পারবেন, যদি শুধু একটা অংশ পারেন, ওই অংশের মার্ক আপনি পেয়ে যাবেন। জি ধন্যবাদ। এমনি শফিকুল ইসলাম, লাস্ট প্রশ্ন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে এই টিফিনের উপরে ব্যাট শূন্য, কিন্তু দেখেন, কলমের উপরে ব্যাট ধরা হয়েছে। আমাদের, হ্যাঁ, এই খাবারের বিষয় তো, খাবারটাকে শূন্য ধরা হয়েছে। টিফিন বেসিক নিড, এজন্য। খাতা স্যার এটা কলম কি ফার্স্ট শিডিউল আছে? না না, প্রথম তফসিলে না, এগুলো এছাড়াও এই আমাদের 80টা এছাড়াও আছে অব্যাহতির উপরে। এরকম কিছু এছাড়াও আছে, তো এগুলো ধরেন দুই একটা প্রশ্ন এরকম ক্রিটিক্যাল করে যাচাই করার জন্য, আপনি জানেন কিনা, বুঝতে পারছেন? এরকম অব্যাহতি এছাড়াও আমরা দেখেছি যে অব্যাহতি এরকম 80টার মতো এছাড়াও আছে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে অব্যাহতি দেওয়া হয়েছে। এগুলো সম্পর্কে আপনি ওই বইতে কেউ একবার একটু রিড আউট করবেন যে কোনগুলো অব্যাহতি আছে, শিডিউলটা একবার একটু পড়বেন, তাহলে আপনার যদি এরকম ফ্যাক্ট আসে, আপনার কাছে আশা করা যায় ক্লিয়ার হবে। আর একটা প্রশ্ন স্যার, র্যান্টের বিডিএস রেট কি 15%? হ্যাঁ, এটা স্যার আপডেটেড যে বিডিএস রেটটা, এটা কি আমাদেরকে দেওয়া হয়েছিল কিনা সেটা, পজিশনে যে আপডেট দেয়া করা হয়েছিল? হয়েছিল সম্ভবত, না হলে আমরা আবার দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার কাইন্ডলি আরেকটু দিয়েন, আমি পাই নাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। অনেক অনেক আগে দেওয়া হয়েছে তো, আগের ফ্যাটের ক্লাসে অনেক দিন হয়তো গ্যাপ চলে গেছে, আমাদের দিতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আপনাদের কিছু প্র্যাকটিস দিয়ে দেবো আগামীকাল সকালে, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ এসে সেই বিষয়গুলোকে সমাধান করব, যাতে করে ম্যাথের বিষয়ে আমাদের একটা কনফিডেন্স তৈরি হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সে আশা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।